শীতের দিন সকালে ৪-৫টা কম্বল একসাথে গায়ে দিয়ে শুয়ে ঘুমিয়ে থাকার ভান করার মজাই আলাদা। আর সেই মজাটাই উপভোগ করছিলাম, কিন্তু সেই মজাটা আর বেশিক্ষণ থাকলো না। হিমান্ত, এই হিমান্ত, ওঠ। আরে আমি ঘুমাই নাই তো, শুয়ে আছি, উঠতে ইচ্ছা করছে না। তা বললে হবে? কোচিংয়ে যাবি না? যেতে তো ইচ্ছা করে, কিন্তু বিছানা ছাড়তেই তো মায়া হয়। বেচারা কত কষ্ট পাবে আমি উঠে গেলে। আচ্ছা তাহলে তুই শুয়ে থাক, আমি গিয়ে বরং তোর বাবাকে বলি যে ছেলে বিছানার মায়া ছাড়তে পারছে না। কি? বাবা এখন অফিসে যায়নি? না, রেডি হচ্ছে, তোকে ডাকতে বলল। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি কর। উঠে চলে এলাম ফ্রেশ হতে। তার মাঝে পরিচয়টা দিয়ে দেই, আমি হিমান্ত, হিমু। ফ্রেন্ড সার্কেলের সবাই হিমু নামেই ডাকে। পড়াশোনায় তেমন একটা ভালো ছাত্র না, এবার এইচএসসি ক্যান্ডিডেট। বাবা একটা ছোটোখাটো অফিসে জব করে। মধ্যবিত্ত পরিবার আমাদের। আমরা এক ভাই এক বোন। বড় আপু ভার্সিটির ৩য় বর্ষে পড়ে। আমার পরীক্ষার আর 2 মাস বাকি, তাই কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। হিমু এখনো হয়নি তো? এই তো আসছি মা। বস এখানে। আব্বু কোথায় আম্মু? এইমাত্র বেরিয়ে গেল। ও, সকালে নাস্তা করে একটা খাতা আর একটা কলম নিয়ে বেরিয়ে পড়লাম কোচিংয়ের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো রিক্সা করে পৌঁছে গেলাম। ভাগ্যিস লেট হয় নাই, না হলে স্যারের আরও কিছু নীতিবাক্য শুনতে হতো। কোচিং শেষ করে বাইরে এসে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। বসে চা সহ আরও কিছু নাস্তা করে নিলাম। হঠাৎ চোখ গিয়ে পড়ল 2টা ছেলের উপর। দুঃখী ছেলে বললে ভুল হবে, ওরা তো হিজড়া। আমার দিকে এক নজরে তাকিয়েছিল, একটু একটু ভয়ও করছিল। ছোটবেলা থেকেই আমি এই জিনিসগুলোকে প্রচুর ভয় পাই। একটু পর দেখলাম ওরা উঠে আমার দিকেই আসছে। আমি ভয়ে ভয়ে কোনো মতে পকেট থেকে টাকা বের করে দোকানদারকে দিয়েই হাঁটা ধরলাম রাস্তা দিয়ে। ওরাও আমার পিছু নিল। অবস্থা ভালো ঠেকছে না, দিলাম দৌড়। ওরাও পিছন পিছন দৌড়াতে লাগলো। কোন দিকে যাচ্ছি তার কোনো হুঁশ নেই, শুধু এতটুকু জানি আমাকে এদের হাত থেকে পালাতে হবে। এভাবে অনেকক্ষণ দৌড়ানোর পর পিছন ফিরে দেখি ওরা নেই, তার মানে পিছু ছেড়েছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে শ্বাস নিচ্ছিলাম। হঠাৎ মনে হলো সামনে কোনো একটা গাড়ি এসে দাঁড়ালো। সামনে তাকিয়ে তো ভয়ে গলা শুকিয়ে গেল। পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছিল আমার সামনে। দৌড়ে পালাতে যাব, ঠিক তখনই পিছন থেকে একটা লোক এসে শার্টের পিছনে ধরে বলল, কিরে পালাচ্ছিস কেন? না ভাই, কই আমি তো পালাচ্ছিলাম না। চুপ, আমি নিজেই দেখলাম তুই দৌড়ে আসছিলি। স্যার এমনি দৌড়াচ্ছিলাম, মানে জগিং। হ্যাঁ স্যার, জগিং করছিলাম। এই দুপুরবেলা জগিং, তাও আবার রাস্তার মাঝখানে, কিছু তো ঝামেলা আছে? না স্যার, কিচ্ছু ঝামেলা নাই। আমি স্টুডেন্ট, এইমাত্র কোচিং শেষ করে জগিং করতে করতে বাসায় যাচ্ছিলাম। এই দেখেন খাতা দেখাতে গিয়ে আরও বড় রকমের টাস্কি খাইলাম, কারণ আমার হাতে কোনো খাতাই নাই। ভয়ে সেই চায়ের দোকানেই ফেলে চলে এসেছিলাম। কোথায়? সরি স্যার, ফেলে এসেছি। আবার মিথ্যে কথা, চল আমার সাথে থানায় চল। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। কিন্তু কে শুনে কার কথা? পুলিশ আমাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে এলো থানায়। থানার সামনে সাইনবোর্ড দেখে আরও বেশি চমকে গেলাম। স্যার, এ আমি কোথায় চলে এলাম? এটা তো আমাদের এরিয়ার থানা নয়। তাহলে কোন থানায় বাস করিস তুই? আমাদের থানার নাম বললাম। কি? আরে ওইটা তো অনেক দূর, তুই এখানে এসেছিলি কেন? স্যার, সে এক দুর্ঘটনা। চুপ, আবার আরেকটা নতুন স্টোরি। পুলিশের ধমকে একেবারে চুপ হয়ে গেলাম। চলে গেলাম থানার ভিতরে। ভয় করছে। অচেনা এক থানায় এলাম, কোনো পরিচিত মানুষ নেই, সেটা বড় কথা না। বড় কথা হলো আমি এখানে এলাম কি করে। তার মানে আমি এত দৌড় দিছিলাম যে এক থানা পেরিয়ে অন্য থানায় চলে আসছি। আর একটু দৌড়াতে থাকলে তো জেলা পার হইয়া যাইতাম। থাক, সে কথা না ভাবলেও চলবে। ম্যাম, এই ছেলেটি কিছু একটা চুরি করে ফালাচ্ছিল, আমি ধরে এনেছি। না ম্যাম, মোটেও না। মহিলা পুলিশটা এখন অন্যদিকে তাকিয়ে আছে। চুপ, চোরের আবার বড় গলা। কি হয়েছিল বল তাহলে? কি হয়েছিল? ম্যাম এদিকে ঘুরে, এ কি দেখছি আমি? এটা কি কোনো মেয়ে নাকি আকাশের পরী পুলিশের ড্রেস পরে এসেছে?
প্রথম দেখাতেই ক্রাশ খাইলাম, হোক না সিনিয়র তাতে কি, ক্রাশ যেহেতু খাইছি প্রেম তো কর্মই। ড্রেসে নাম দেখে নিলাম সিমি। কি কিউট নাম মাইরি। এই ছেলে, সিমি ম্যামের মিষ্টি কণ্ঠে ডাক শুনে ঘোর কাটলো। না মানে ম্যাম, কি করে যে বলি, মান ইজ্জতের ব্যাপার। চুরি করার সময় মনে ছিল না? যে আমাকে ধরে এনেছিল লোকটার নাম আবির। ওপ, বারবার শুধু চোর চোর করে মাথা খাচ্ছেন কেন? বলছি না আমি কিছু করি নাই। আমাকে দেখে কি আপনার চোর চোর মনে হয়? আবিরকে বললাম কথাগুলো। আবির, বলতে দাও ওকে। আপনি বলেন, কেন দৌড়াচ্ছিলেন? এই দেখুন কত মিষ্টি সুরে বলতে বলল। আর আপনি? আপনার কণ্ঠ শুনলে কুক কুক কুক, পুরোটা বলতে পারলাম না। সামনে তাকিয়ে দেখলাম সিমি ম্যাম লাঠিটাকে নাড়াচাড়া করছিলেন। অন্তরে ভয় ঢুকে গেল। আসলে ম্যাম হয়েছিল কি, সকালে বাসা থেকে বেরিয়ে কোচিংয়ে গিয়েছিলাম। পুরোটা বললাম। আমার কথা শুনে সিমি ম্যাম হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কি সুন্দর হাসি মাইরি, সারাদিন তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল। ও, তাহলে এ ব্যাপার। শেষে হিজড়াদের দৌড়ানি খাইয়ে এই অবস্থা হয়েছে তোমার। জি ম্যাম, কিন্তু এখন ওই দুইটা হিজড়াকে ধন্যবাদ দিতে খুব ইচ্ছা করছে। কেন কেন? না মানে, ওরা যদি না দৌড়ানি দিত তাহলে তো আপনার মতো এত মিষ্টি একটা মেয়ের সাথে পরিচিত হওয়া যেত না। ও হ্যালো, সাবধান। হ্যাঁ, এখন যান, বাড়ি ফিরে যান। কিন্তু ম্যাম, আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি, কিভাবে বাড়ি যাব? বাড়ির ঠিকানা বলো। ঠিকানা বললাম। চল, আমি দিয়ে আসছি। না থাক, আমি ওদিকেই যাব, আমার সাথেই চলে যেতে পারবে। সিমি ম্যামের কথা শুনে একটা নাগিন ড্যান্স দিতে ইচ্ছা করছে। ধন্যবাদ ম্যাম, তাহলে তো বড়ই উপকার হয়। চলো। তারপর আমি আর সিমি ম্যাম পাশাপাশি গাড়িতে বসে আছি। আসামি হলে হয়তো পিছনে জায়গা হতো, আর এখন সিমি ম্যামের পাশে জায়গা হলো। সিমি ম্যাম গাড়ি ড্রাইভ করছেন আর আমি পাশে বসে আছি। আচ্ছা ম্যাম, আপনার নাম কি? যদিও জানি তবুও জিজ্ঞেস করলাম। কেন? এমনি জানতে ইচ্ছে হচ্ছিল। সিমি। কোথায় থাকেন? চুপচাপ বসে থাকো, না হলে আবার থানার দিকে নিয়ে গিয়ে ভরে রাখবো। তাহলে তো ভালোই হয়। কি? কই কিছু না তো। আপনি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালান। অকালে মরার শখ নাই, বিয়ে করা বাকি এখনো। কথা বলা বন্ধ করবে নাকি গাড়ি নিচে ফেলে দিব? না থাক, এমনি ভালো আছি। তারপর আর বেশি কথা বলতে পারি নাই। যা ঝাল কথায় কথায় ঝাড়ি মারে, তাই বেশি কথা বলিনি। গাড়ি গিয়ে থামলো সোজা আমাদের বাড়ির সামনে। আমাকে নামিয়ে দিয়ে সিমি ম্যাম চলে যাচ্ছিল। আরে আরে ম্যাম, কোথায় যাচ্ছেন? এভাবে বাড়ির বাইরে থেকে চলে যাবেন? ভিতরে আসেন। কেন? এটি কি আমার শ্বশুর বাড়ি নাকি যে উঠে যেতে হবে? আপনি চাইলেই হতে পারে শ্বশুর বাড়ি। কি? না মানে, চাটুকু খেয়ে যান প্লিজ, অনুরোধটা রাখেন। একটু চান্স নিলাম। উফ, ছাড়ো, যাচ্ছি। ধন্যবাদ ম্যাম। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। বিকেল হয়ে গেল। ভিতরে গেলে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হবে। ভয়ে ভয়ে কলিং বেল চাপ দিলাম। সাথে সাথে বাবা বাড়ির ভেতর থেকে যা বলে উঠল শুনে বড়সড় টাসকি খেয়ে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর, ওই দেখ, এসেছে তোমার আদরের ক্রিমিনাল ছিল, এই মাত্র জেল থেকে ছাড় পেয়ে এসেছে। বাবা মাকে উদ্দেশ্য করে বলল, আরে এমন ভাবে বলো না তো, ওকে কেন পুলিশে ধরবে? নিশ্চয়ই তোমার কোথাও ভুল হয়েছে। ওকে ধরে নিয়ে যাওয়ার সময় আমি নিজেই চোখে দিয়ে দেখেছি, আর তুমি বলছো ভুল হয়েছে? মা আর কোনো কথা বলছে না। ওই লিপি, যা এই বাঁদরটাকে দরজা খুলে দে, আর বলে দে কাপড় গুছিয়ে যেন চলে যায়। বাবা আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে। বাইরে দাঁড়িয়ে থেকে আমি আর সিমি ম্যাম শুনছিলাম কথাগুলো। আমার আর বুঝতে বাকি রইল না, পুলিশের গাড়িতে করে আবিরের সাথে যখন থানায় যাচ্ছিলাম তখন বাবা অফিস থেকে ফিরছিলেন আর আমাকে দেখে ফেলেছিল। ম্যাম, আজকে মনে হয় আপনার চা খাওয়া হলো না, আপনি বরং চলে যান। আপু এসে যদি জানতে পারে যে আপনার থানায় আমাকে ধরে নিয়ে গিয়েছিল তাহলে আপনাকে দৌড়ানেও দিতে পারে। কেন দৌড়ানি দিবে কেন? তার একমাত্র আদরের ছোট ভাইকে ধরে নিয়ে গিয়েছেন আপনারা। সিমি, তুই এখানে? হঠাৎ করে আপু দরজা খুলে সিমি ম্যামকে দেখে বলে উঠল। আরে লিপি, তুই কেমন আছিস দোস্ত? দুজন দুজনকে জড়িয়ে ধরল। এই তো ভালো, এতদিন পর মনে পড়লো তোর আমার কথা। কি করব বল, পুলিশে জয়েন করলাম তাই ব্যস্ত থাকি বেশিরভাগ সময়। ও, তাহলে তুই আমার ভাইকে নিয়ে গিয়েছিলি? সরি রে, ভুল হয়ে গেছে, আর নিব না কখনো।
আর আমি কি জানতাম নাকি যে এই পিচ্চিটা তোর ভাই? জানলে তো থানায় জামাই আদর করতাম। এই যে ম্যাম, আমি কিন্তু পিচ্ছি না, ওকে? মুখ সামলে। আর কি শুরু করছেন আপনারা? আপনারা কি চিনেন নাকি একজন আরেকজনকে? হ্যাঁ, আমরা কলেজ লাইফ থেকে একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। এই আপু, তোর সব কিউট বান্ধবীদের মধ্যে কি ইনিও একজন নাকি? আপুর কানে কানে গিয়ে বললাম। চুপ, তোর সিনিয়র, সম্মান দিয়ে কথা বলবি। আইসে, তোর সব ফ্রেন্ডকে যদি সম্মান করি তাহলে আমার সিনিয়র মেয়ের সাথে প্রেম করার ইচ্ছাটা পূরণ করবে কে? তুই যাবি? হাত ওপরে তুলে কথাটা বলল আপু। আচ্ছা যাচ্ছি। ম্যামকে নিয়ে ভিতরে আসিস, বাইরে থেকে বিদায় করিস না। তোকে বলতে হবে না, যা ভাগ। চলে এলাম সেখান থেকে। আসার সময় দেখলাম আমার আর আপুর কথা শুনে সিমি ম্যাম নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। কিরে, কোত্থেকে কি চুরি করে জেলে গিয়েছিলি? দূর আম্মু, তুমিও না, কারো বিশ্বাস নেই আমার উপর। মেহমান এসেছে, কই একটু তার সেবা যত্ন করবা তা না, আমাকে শুধু শুধু দোষ দিয়ে যাচ্ছ। মেহমান? এই আপু, বাইরে দাঁড়িয়ে কি করিস? আমার ডাক শুনে আপু আর সিমি ম্যাম দুজনেই ভিতরে আসলো। আম্মু তো পুলিশ থেকেই ভেবাচাকা খেয়ে গেল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনলাম না মা। আম্মু, ও সিমি আমার ফ্রেন্ড, আপাতত পুলিশে আছে। ও আচ্ছা, তোমরা বসো। হিমু, আমার সাথে আয়। আচ্ছা। আম্মুর সাথে চলে গেলাম, আর সিমি ম্যাম আর আপু বসে গল্প করছিল। থানায় কেন গিয়েছিলি? আমি যাইনি, একটা পুলিশ আমাকে ভুল বুঝে নিয়ে গিয়েছিল। কেন? তারপর আম্মুকেও সব বললাম। আম্মুও আমার কথা শুনে হাসতে হাসতে বসে পড়ছে। এখানে আর থাকলাম না, বসার ঘরে গিয়ে দেখলাম বাবা ও আপু আর সিমি ম্যামদের সাথে বসে একসাথে হাসাহাসি করছে। আমার আর বোঝার বাকি রইল না যে হিজড়ার ব্যাপারটা বাবাও জেনে গেছে। এখানে থাকলে আমাকে নিয়ে আরও বেশি হাসাহাসি করবে, তাই চলে এলাম নিজের ঘরে। কানে হেডফোন লাগিয়ে গান ছেড়ে শুয়ে রইলাম অনেকক্ষণ। কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। খিদের জ্বালায় ঘুম থেকে উঠলাম, শুনলাম সিমি ম্যাম চলে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। রাতটা কোনো মতে পার করলাম। সকালবেলা একটা কলম নিয়ে আর একটা খাতা কিনে নিয়ে চলে গেলাম কোচিংয়ের উদ্দেশ্যে। কোচিং শেষ করে একটা রিক্সা নিয়ে চলে গেলাম থানায়, অর্থাৎ সিমি ম্যামের কাছে। গিয়ে দেখলাম সিমি ম্যাম কিসের যেন একটা ফাইল দেখছিল। গুড মর্নিং ম্যাম। এখন দুপুর। সিমি ম্যাম নিচের দিকে তাকিয়েই বলল, ও সরি। এখন আবার কি মনে করে এসেছো? সিমি ম্যাম ফাইলটা রেখে আপনাকে দেখতে বলেই জিব্বায় কামড় দিয়ে উঠলাম। মানে? না কিছু না, এমনি আসলাম। আচ্ছা, এখানে পার্মানেন্ট থাকার কোনো উপায় নেই? আমার কথা শুনে উনি অবাক হলেন, কিন্তু উনি যা বললেন তা শুনে আমি আরও দ্বিগুণ অবাক হলাম। একটা মার্ডার করে চলে এসো, পার্মানেন্ট থেকে যেতে পারবে। সিমি ম্যামের কথা শুনে দুইবার ছোট ছোট কাশি দিলাম। তা দেখে সিমি ম্যাম এক গ্লাস পানি এগিয়ে দিলেন। পানি খাওয়ার পর সিমি ম্যামের দিকে তাকিয়ে রইলাম। উনি এখন আবার সেই ফাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কই ভাবলাম আমার সাথে একটু কথা বলবে, আরও কত কি, আর এসব না করে ফাইল নিয়ে বসে আছেন। কিরে, এখানে বসে আছিস কেন? যা এখান থেকে। হঠাৎ আবির বলে উঠল, কেন আপনার কোনো সমস্যা? এখানে পার্মানেন্ট থাকার উপায় পেয়ে গেছি। চুপ, পুলিশের সাথে গলা নামিয়ে কথা বল। রাত তোর পুলিশ। হাতে থাকা গ্লাসটা দিয়ে সোজা মাথা বরাবর জোরে আঘাত করলাম। গ্লাসটা ভেঙে গেল। আবিরের মাথা থেকে রক্ত ঝরছে। চারদিকে হই হুল্লোড় পড়ে গেল। স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রইলাম। সিমি ম্যাম কয়েকটা পুলিশ দিয়ে আবিরকে হসপিটালে পাঠিয়ে দিল। কেন মারলি ওকে? এখানে থেকে যাওয়ার জন্য। আমি ভাবতেই পারিনি সিমি ম্যাম এমনটা করতে পারবেন। চটটা সজোরেই দিয়েছে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। খুব শখ তোর জেলের ভাত খাবার, তাই না? আয় তাহলে এদিকে। সিমি ম্যাম আমার হাত ধরে টানতে টানতে সোজা কারাগারে ঢুকিয়ে দিল। তালা লাগিয়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। মনে হচ্ছে বেশ রেগে গেছে। এমনটা হয়ে যাবে তা ভাবতে পারিনি। দেয়ালে হেলান দিয়ে বসে আছি। সিমি ম্যামের টেবিলটা আমার কাছ থেকে স্পষ্ট দেখা যায়। আমি সেদিকেই তাকিয়ে আছি। অনেকক্ষণ ধরে দেখলাম সিমি ম্যাম চেয়ারে হেলান দিয়ে শুয়েছিল, হয়তো কিছু ভাবছিল। কিছুক্ষণ পর আবার কারাগারের দরজা খুলে আমার পাশে আসলো। সবাই এখান থেকে পালাতে চায়, আর তুমি এখানে থাকতে চাও কেন? সিমি ম্যাম তুমি করে বলছে, হয়তো রাগ কমেছে। এমনি এখানে থাকলে কেমন লাগে এটাই জানতে। জানা হইছে। কেন? জানা হইলে এখান থেকে যাও। পুলিশকে মারার শাস্তি শুধু এইটুকুই। দেখো হিমান্ত,
এখানে থাকলে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। কেন নিজের হাতে নিজের লাইফটাকে নষ্ট করতে চাও? নষ্ট করছি না তো, শুধু সাজানোর চেষ্টা করছি। মানে? কিছু না। তোমাকে বোঝালেও কিছু হবে না, থাকো এখানে। সিমি ম্যাম চলে গেল। ওনার কথা শুনে এটা স্পষ্ট বুঝতে পারছি যে সিমি ম্যাম এখন আর একটু রেগে নেই। এভাবেই কিছুক্ষণ কেটে গেল। বিকেল হয়ে এসেছে, খিদেও পাইছে। আশেপাশে কোনো পুলিশ দেখতে পাচ্ছি না। গেল কই সব? দেখতে পেলাম সিমি ম্যাম নিজের চেয়ারে বসে আছে। এখনও খেয়েছে বলে মনে হয় না। ডাকবো কি ডাকবো না এসব ভাবতে ভাবতেই আস্তে করে একটা ডাক দিলাম, সিমি ম্যাম। হুম। মনে হলো আমার ডাকের অপেক্ষায় বসেছিল। এক গ্লাস পানি হবে? কেন? এখন কার মাথা ফাটাবে? মাথা ফাটাবো কেন, আসলে খিদে লাগছে খুব। কিছু খাইতে দিবেন? না, তোমার জন্য কোনো খাবার নাই, এভাবেই থাকো। আসামিদের জন্যেও তো খাবার থাকে, তাহলে আমার বেলায় উল্টা কেন? কারণ তুমি আসামি না, মহা আসামি। আচ্ছা, আপনি খাইছেন? সেটা জেনে তোমার কি? সেটাই তো। অতপর চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর একটা পুলিশ আসলো। 2টা টিফিন বক্সে খাবার নিয়ে আসলো। ম্যাম ইশারা করে বলে দিল একটা ওইখানে রেখে আরেকটা বক্স যেন আমাকে দিয়ে যায়। আমি তো সিমি ম্যামের কর্মকাণ্ডে অবাক। আমার জন্য আর ম্যামের জন্য আলাদা খাবার, ভাবা যায় এগুলা? পুলিশ আমার কাছে খাবার আর পানি দিয়ে চলে গেল। খিদে ছিল প্রচুর, চুপচাপ বসে বসে গিলতেছিলাম। ঝাল লাগছে প্রচুর, হয়তো মরিচ 2-4টা একসাথে কামড়ায় ফেলছি। কি করব বুঝতে পারছি না। পানি শেষ কইরা ফেলছি। জীবনটাই বেদনা, ঝাল তো আর থামে না। আমার অবস্থা দেখে সিবি ম্যামকে দেখলাম পানি নিয়ে আসছে। এসে দেখলো পানিতে কাজ হবে না। দেখে শুনে খেতে পারিস না, রাক্ষস কোথাকার। আমি তো কথাই বলতে পারতেছি না। এদিকে আয়। মাথার পেছনে ধরে মুখের সামনে নিয়ে নিজের ঠোঁট দুটি লাগিয়ে দিল আমার ঠোঁটে। মনে হচ্ছিল মুখের সব ঝাল আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে। অনেকক্ষণ এভাবে থাকার পর সিমি ম্যাম নিজে থেকে ছাড়িয়ে নিল। এখনো ঝাল আছে? না। জানি থাকবে না। আমি বসা থেকে একটা হাত ধরে ফেললাম। কি হলো, ছাড়ো। আরেকবার দিবেন ম্যাম? কি? যে ওষুধ দিয়ে ঝাল থামালেন সেটা। ওষুধ সব সময় খেতে নেই, পেটে অসুখ করবে। আমি তো খাবই। আমি উঠে দাঁড়ালাম এবং সিমি ম্যামের দিকে এগোতে লাগলাম। উনিও পিছোতে লাগলেন। কি হলো, এইভাবে আসছো কেন? ওষুধ খাবো বলে। এটা কিন্তু ভালো হবে না। পিছনে দেয়ালে আটকে গেল। আমি ওনার মুখের ঠিক সামনে চলে আসলাম। সিমি ম্যাম নিজের চোখ দুটি বন্ধ করে ফেললেন। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। সব কিছু ভণ্ডুল করে দিল। আমি ফোনটা বের করে রিসিভ করা মাত্রই সিমি ম্যাম ফোনটা কেড়ে নিয়ে কথা বলা শুরু করলো। কি রে হেমান্ত, কোথায় তুই? সন্ধ্যা হয়ে গেছে, এখনো আসছিস না কেন? কণ্ঠ শুনে বুঝলাম আপু ফোন করেছে। তোর আদরের ভাই এখন আমার কাছে জেলের হাওয়া খাচ্ছে। সিমি ম্যাম বলছে, আমি শুধু শুনছি আর মুচকি মুচকি হাসছি। সিমি, তুই? সীমান্তের ফোন তোর কাছে গেল কি করে? তোর ভাই আমার কাছে, তোর ফোন কি অন্যের কাছে থাকবে নাকি? আমার ভাই তোর কাছে কেন? পুলিশকে মারার দায়ে হাজতে ঢুকিয়ে দিয়েছি, এখন শাস্তি দিচ্ছিলাম আর তুই ডিস্টার্ব করছিস। রাখ ফোন। এই সাবধান, আমার ভাইকে কিছু করলে তোর খবর আছে, বলে দিলাম। তোর আদরের ভাইয়ের চিৎকার শুনবি? পারলে শোনা তো দেখি। বলার সাথে সাথে সিমি ম্যাম আমার পেটে জোরে একটা চিমটি কাটলো। ও মা গো, মরে গেলাম গো। শুনলি তো তোর ভাইয়ের চিৎকার? তুই মারলি, অথচ কোনো শব্দ হলো না কেন? ওই, এটা কোন ধরনের মার রে? যে ধরনের হোক, তোর কি? ডিস্টার্ব করবি না, ফোন রাখ। সিমি ম্যাম ফোনটা কেটে দেবে এমন সময়। হ্যাঁ রাখছি, ভালো করে যত্ন নিস আমার ভাইটার। সেটা তোকে বলে দিতে হবে না। সিমি ম্যাম ফোনটা আমার পকেটে ঢুকিয়ে দিল। এত জোরে কেউ সিমটি দেয়? দেয়ালে হাত রেখে বললাম, ব্যথা পাইস তো? আমি একটা দেই, পরে দেখেন ব্যথা লাগে নাকি আরাম লাগে। এই বাজে ধান্দা সরাও, আজে বাজে জায়গায় হাত দিলে হাত ভেঙে ফেলবো। আমাকে আঘাত করতে পারবেন আপনি? আমি আপনার কোন বাপের মেয়ের জামাই যে আপনাকে আমি আঘাত করতে পারবো না? যা ভাগ, সর সামনে থেকে। বলেই ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে 2 কেজি ওজনের ছ্যাঁকা দিয়ে সেখান থেকে চলে গেল। এতক্ষণ মনে করেছিলাম যে সিমি ম্যাম হয়তো আমাকে ভালোবাসে, কিন্তু এখন মনে হচ্ছে পুরোটাই আমার ভুল ধারণা। যাই হোক, ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে দেবদাসের মতো দেয়ালে হেলান দিয়ে বসে রইলাম। রাত হয়ে এলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সিমি ম্যাম এখানে বাসায় যাচ্ছে না কেন? ওনার ডিউটি কি এখনো শেষ হয় নাই? যাই হোক,
এভাবে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ দেখতে পেলাম সিমি ম্যামের ফোনে একটা ফোন কল আসলো। কথা শুনে মনে হচ্ছিল যে এটা আঙ্কেলের বা সিমি ম্যামের বাবার ফোন। ফোনের অপর পাশ থেকে কিছু শোনা যাচ্ছিল না, কিন্তু সিমি ম্যামের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। কথাগুলো ছিল এরকম: হ্যাঁ বাবা বলো। না বাবা, আজকে আর বাসায় ফিরবো না, থানায় থেকে যাব। একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। মেয়ে বলে কি হয়েছে, তাছাড়া এখানে আমার। তারপর কথাটা আস্তে বলার কারণে শুনতে পাইনি, তবে সিমি ম্যামের মুখে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়ার ছাপ দেখতে পেয়েছি। তুমি যা মনে করো তাই করো, রাখি, বাই। বলেই সিমি ম্যাম ফোনটা কেটে দিল। তারপর কিছুক্ষণ চেয়ারে বসে রইল। কিছুক্ষণ পর আমার কাছে এসে আমার পাশের দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। আমি এক নজর সিমি ম্যামের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিলাম। কি হলো, বাসায় যাবে না? এখানেই থেকে যাবে নাকি? এটা কি আমার শ্বশুরবাড়ি নাকি যে যখন ইচ্ছা ক্রিমিনাল হয়ে ঢুকবো, আবার যখন ইচ্ছা পেরিয়ে যাব? আমাকে এভাবে ছেড়ে দিলে বেচারা আবির কি ভাববে? শাট আপ! আগে তোমার মুখ বন্ধ করো। আবিরের সাথে আমার কথা হয়েছে। আবির তোমার প্রতি একটুও রেগে নেই। সে বলেছে আমি যেন তোমাকে ছেড়ে দেই। ছেলেটা কি ভালো, তাই না? এমন ছেলে ঘরে ঘরে থাকা দরকার। বলেই সিমি ম্যামের দিকে তাকালাম। সিমি ম্যাম কিছু না বলে রাগি লুক নিয়ে আমার দিকে তাকালো। না মানে কি আর বলবো, আমি নিজেই তো ঠিক নাই, কিন্তু আর একটা কথা, আমি কিন্তু ঠিকই এখনো রেগে আছি। কার উপর? আপনার ওপর। কেন? আবির কোনো কমপ্লেন না করার পরেও কেন আপনি আমাকে জেলের ভাত খাইয়েছেন? চর মেরে মেরে গুনে গুনে 32টা দাঁত ফেলবো। তোমাকে আমি জেলের ভাত খাওয়াইনি, আমার মায়ের হাতে রান্না করা খাবার খাইয়েছি। তাই তো বলি, এত ঝাল আসে কোত্থেকে? চুপ! আমার মায়ের হাতে রান্নার ব্যাপারে একটা বাজে কথা বললে ডান্ডার বাড়ি খাওয়াবো বলে দিলাম। না থাক, সব একদিনে খেলে আরেকদিন এসে কি খাবো? মানে জেলে ঢোকার ইচ্ছা আরো আছে তোমার? মাঝে মাঝে তো আসতেই হবে, না আসলে কি এগুলো স্বাদের খাবার খেতে পারতাম? আমি নিজের ঠোঁটে হাত রেখে বললাম। এতে সিমি ম্যাম স্পষ্ট বুঝে গেল যে আমি কিসের কথা বলছি। আর একটা কথা বললে মাথা ফাটিয়ে ফেলবো বলে দিলাম। আর একটা কথাই বলবো, বলি। সিমি ম্যাম আমার দিকে একবার তাকালো। বল। পুলিশের ড্রেসে না আপনাকে হেভি কিউট লাগে। হয়েছে। চুপ করে আছি, এত সুন্দর পাম মারলাম, তবুও একটু আদর করলো না। চল আমার সাথে। কোথায় যাব? মামার বাসায়। কেন? কারণ আমরা এখন মামার বাসায় গিয়ে থাকবো। আমরা মানে? আপনি আর আমি? বেশ মজা হবে। কোনো কথা না বলে রাগে খটমট করতে করতে উঠে চলে গেল। সিমি ম্যামের পিছন পিছন আমিও বাইরে বেরিয়ে এলাম। কিছুক্ষণ মাত্র কারাগারে ছিলাম, মনে হচ্ছিল অনেক বছর পর মুক্ত হলাম। শরীরটাকে লম্বা করে টান করে নিলাম। সামনে তাকিয়ে দেখলাম সিমি ম্যাম রেগে তাকিয়ে আছে। কি করছিলে ওইটা? না মানে ছোটবেলায় সিনেমায় দেখতাম ভিলেন জেল থেকে ছাড়া পাওয়ার পর শরীরটাকে মোচড় দেয়, তাই আমিও ট্রাই করলাম আর কি। সি ম্যাম রেগে আগুন হয়ে লাঠিটাকে নাড়াচ্ছিল। তুই ভিলেন? না মানে আর কিছু বলতে পারলাম না। চুপ! তুই জীবনেও আর মানুষ হবি না, চল। সিমি ম্যাম আগে আগে চলে গেল। বাইরে এসে একটা গাড়িতে উঠে বসলো। আমি ভেবেছিলাম হয়তো পুলিশের গাড়ি করে যাব, কিন্তু এখন দেখছি সিমি ম্যাম একটা পার্সোনাল কারে গিয়ে উঠে বসলো। আমাকে ইশারা করলো ওনার পাশের সিটে বসার জন্য। আমিও বাধ্য ছেলের মতো গিয়ে বসে পড়লাম। সিমি ম্যাম নিজেই ড্রাইভিং করছিল। ম্যাম একটা কথা বলবো? মুখ খুললে ইচ্ছে করছে আবার, তাই না? না আসলে তা না। বলো কি বলবে। আপনি আমাকে একবার তুমি একবার তুই এমন করে বলেন কেন? আমার ইচ্ছা, তোর কোনো সমস্যা? না থাক, এটাই ভালো। যাও, তুমি বলা শুরু করছিল কিন্তু এখন আবার তুই। আচ্ছা ম্যাম, এটা কার গাড়ি? আমার। আমার না, বলে না আমাদের। আপনি নিশ্চয়ই নিজের টাকায় কিনেননি, তাই এটা এখন আপনার হয়নি, আপনার বাবার। সো আমাদের বলবেন। বললাম তো আমার। চিৎকার দিয়ে বলে গাড়িটা থামিয়ে দিল। সরি, বুঝতে পারি নাই। তোর পুরো নাম কি? হিমান্ত। আপনি ভালোবেসে হিমু ডাকতে পারেন। আমি কেন তোকে ভালোবাসতে যাব? নাম গাড়ি থেকে। আবারও ছ্যাঁকা খাইলাম, ভাবতেও পারি নাই এভাবে না করে দিবে। ওইদিকে সিমি ম্যাম গাড়ি থেকে নেমে গেল, সাথে সাথে আমিও নেমে গেলাম। এখানে নামালো কেন কিছুই বুঝতে পারলাম না। হয়তো এটাই সিমি ম্যামের মামার বাড়ি। ম্যাম, এখানে নামালেন কেন? কেন, আরো যাওয়ার ইচ্ছে আছে নাকি তোমার? ধুর, কথা পেঁচায়েন না তো, এমনিতেই ঠান্ডা লাগতেছে।
এই শীতের রাতে রাস্তার মধ্যে দাঁড় করাইয়া রাখছেন? ও সরি, আমরা যেখানে যেতে চেয়েছিলাম এইটা সেই জায়গা। চলো ভেতরে যাওয়া যাক। সিমি ম্যাম আর আমি বাড়ির ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আমি একটু অবাকই হলাম, কারণ বাড়িতে কেউ নাই, বাড়িটা একদম ফাঁকা। আপনার মামা মামি ওনারা কোথায়? বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। আসলে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলছি। কি মিথ্যা কথা? আসলে এটা আমার মামার বাড়ি না, তাহলে কার বাড়ি? আমাদের পুরনো বাড়ি। এখানে কেউ থাকে না, ফাঁকাই থাকে। মানে এটা কি বাংলো নাকি? কিন্তু তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? না কিছু না, আপনি থাকেন, আমি যাই বলে বেরিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সিমি ম্যাম হাতটা ধরে ফেলেছেন। আমাকে একা ফেলে চলে যাচ্ছ? কি আর করবো বলেন, ছোট থেকে শুনে এসেছি পুরনো বাড়িতে ভূত থাকে। আমার কথা শুনে সিমি ম্যাম আমার হাতটা ছেড়ে হাসতে লাগলো। কি হলো, হাসেন কেন? তুমি এসবে বিশ্বাস করো? বিশ্বাস না করে কি আর উপায় আছে? আমি কয়েকটা জিনিসকে জন্ম থেকেই ভয় পাই, তার মধ্যে এই ভূত কাক্য অন্যতম। সে তো হিজড়াকে দেখেও ভয়ে তোমার জান বেরিয়ে যাচ্ছিল। ওনার হাসি যেন আরো বেড়ে গেল। দূর, একদম হাসবেন না, হাসলে আপনাকে একদম ভালো লাগে না, ঠিক শাকচুনির মতো লাগে। বলেই নিজের মুখে নিজেই হাত দিলাম। এ কি বলে ফেললাম। কোনো কথা বলছে না, হাসি বন্ধ করে মুখ গোমড়া করে ঠাই দাঁড়িয়ে আছে। সরি, কান ধরে বললাম। এখনো কোনো কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। কেন যে এই কথাটা বলতে গেলাম, এখন নিজেকে নিজেই মারতে ইচ্ছে করছে। দেখি মন ভালো করা যায় কি না। বললাম তো সরি, বলে ফেলছি। আপনার হাসি তো অনেক মিষ্টি হাসি, প্লিজ রাগ কইরেন না। চলো। হাত ছাড়িয়ে চলে যেতে চাচ্ছিল। বুঝেছি, এভাবে হবে না, অনেক হয়েছে। এবার একটু এদিকে এসো দেখি। প্রথমে একটু চাড়িয়ে নেবার চেষ্টা করলেও পরে আর করলো না। ও নিজেও রেসপন্স দিতে শুরু করলো। প্রায় 2 মিনিট এইভাবে থাকার পর সিমি ম্যাম আস্তে করে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিল। আমিও আর জোর করিনি। কি করছো এসব? এসবের মানে কি? কেন বোঝেন না? না। সত্যি? দেখো হিমান্ত, আমি তোমার থেকে সিনিয়র, আমাদের মাঝে কোনো সম্পর্ক হয় না। আপনি চাইলেই হয়। আমি আপনাকে দেখার পর থেকে আর কিছু ভাবতেও পারি না, শুধু আপনাকে নিয়েই ভাবতে ভালো লাগে। আমি এটা বুঝে গেছি যে আমার জীবনে শুধু আপনাকেই দরকার। হিমান্ত, এটা তোমার ভালোবাসা নয়, এটা তোমার আবেগ। কতক্ষণ থাকবে তোমার এই আবেগ? 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ? একটা সময় তো ঠিকই সব আবেগ শেষ হয়ে যাবে। আপনাকে নিয়ে আমার অনুভূতিগুলো যদি আবেগ হয়, তাহলে ভালোবাসা কাকে বলে? সিমি ম্যাম চুপ করে আছেন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন? কি? আমাকে একটু ভালোবাসেন না? না। কিছুক্ষণ ভাবলো। ছি, আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলাম। কি হবে এখানে থেকে, যেখানে একটা পুলিশেরই মন জয় করতে পারলাম না। শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ কি? কোথায় যাচ্ছ? পেছন থেকে সিমি ম্যাম বলে উঠল, বাড়িতে। এত রাতে? তাতে কি হয়েছে? না মানে তেমন কিছু না, সামনে একটা ছোট্ট গোরস্থান আছে, তাই বলছিলাম সাবধানে যেতে। পেছনে তাকিয়ে দেখলাম সিমি ম্যাম মুখ টিপে হাসছিল। দিলেন তো আমার এত স্বাদের ইমোশনটা নষ্ট করে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। আর এদিকে আমার গা জ্বলছিল, ইচ্ছে হচ্ছিল যে দেখিয়ে দেই আমি এসব ভয় পাই না, কিন্তু কি আর করার। অন্তরের ভয় কি আর কারো কথা শুনে? অবশেষে হার মানতে হলো নিজের ভয়ের কাছে। কি হলো, সাহসের হাওয়া বেরিয়ে গেল? বলেই হাসতে লাগলো সিমি ম্যাম। এটা বলা কি খুব জরুরি ছিল? বুঝেছি, এখন লক্ষ্মী ছেলের মতো ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো। আর আপনি কোথায় থাকবেন? কেন, ওই ঘরেই। কি, এতক্ষণ তো খুব বলছিলেন যে আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে এখন কেন এক ঘরে আমার সাথে থাকতে যাচ্ছেন? ভয় করে না আপনার? না তো, তুমি তো আমার একমাত্র ঘনিষ্ঠ বান্ধবীর ছোট ভাই, তোমার সাথে থাকতে আমার কেন ভয় করবে? কিন্তু আপনার সাথে থাকতে আমার ভয় করে। থাকবো না আমি আপনার সাথে। তাহলে কি করবে, বাসায় চলে যাবে? বাইরে ভূতের কথা মনে আছে তো? আমার মিষ্টি মনের রাগটাকে নিয়ে তো ভালোই মজা নিচ্ছেন, একদিন ঠিক বুঝিয়ে দিব। তুমি আবার কি করবে? তুমি তো একটা পিচ্চি। কি আমি পিচ্ছি? থাকবো না আমি আপনার সাথে, আমি অন্য ঘরে শুয়ে পড়ছি। সিমি ম্যাম যে ঘরটা দেখিয়েছিল তার পাশের ঘরটাতে চলে যাচ্ছিলাম। দেখা যাবে একা একা কতক্ষণ থাকতে পারো। ভয় করলে চলে এসো, আমার দরজা খোলাই থাকবে।
পেছন থেকে সিমি ম্যাম বলে উঠল। কিছু না বলে ঘরের ভিতরে গিয়ে সোজা দরজা লাগিয়ে দিলাম। মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে প্রথমে ঘরের লাইটের সুইচ খুঁজে ওইটা জ্বালিয়ে নিলাম। চারপাশটা ভালো করে দেখে নিলাম। দেখে মনে হচ্ছে এখানে দেখাশোনা করার জন্য কেউ নিশ্চয়ই থাকে। ঘরটা গুছানো, বিছানার উপর একটা বালিশ রাখা ছিল। গিয়ে শুয়ে পড়লাম। চোখটা বন্ধ করতে মনে হলো কেউ আমার পাশে শুয়ে আছে। তাড়াতাড়ি করে চোখ খুললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। মনের মধ্যে অদ্ভুত ধরনের ভয় কাজ করতে লাগলো। তখনই মনে হলো সিমি ম্যামের কথাগুলো। উনি তো বলেছিলেন এখানে ভূত আছে, তবে কি উনি সত্যি বলেছিলেন? মাথায় কিছু কাজ করছে না, শুধু ভয় করছে। সিমি ম্যাম তো বলেছিল ওনার ঘরের দরজা খোলা থাকবে, তাই আস্তে আস্তে করে উঠে বাইরে বেরিয়ে গেলাম। পাশের ঘরেই সিমি ম্যাম থাকে। ওনার ঘরের সামনে গিয়ে দরজায় হালকা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। আমি কিছু না ভেবেই ঘরের ভিতরে প্রবেশ করে ফেললাম। দরজাটা লাগিয়ে দিয়ে সিমি ম্যামের বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। সিমি ম্যামকে দেখলাম ঘুমিয়ে আছে, কিন্তু আমি ভাবছি আমি থাকবো কোথায়? ছোট্ট একটা বিছানা, সেখানে সিমি ম্যাম কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে। আচমকা সিমি ম্যাম আমার হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই যে লুচুনি, কি করছেন কি? ছাড়েন বলছি। চুপচাপ শুয়ে থাকো, কোনো কথা বলবা না। আমি জানতাম তুমি এখানে আসবা। জানেন যখন ভালো করছেন, এখন ছাড়েন তো, না হলে কিন্তু। না হলে কি করবা? করো, মানা করছে কে? উফ, ব্যথা পাচ্ছি তো। তো আমি কি করব? ঠিক আছে, দেখাচ্ছি কি করবেন। আমি আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরলাম। ও মা গো, ব্যথা পাচ্ছি তো। তো আপনার জন্য আমি কি করতে পারি? কি করবা মানে? আস্তে জড়িয়ে ধরো। কি লুচুনি মেয়ে গো বাবা, তবু ছাড়তে বলে না। ছাড়তে কেন বলবো? আমার তো ভালোই লাগছে। আচ্ছা ম্যাম, একটা কথা বলবো। বলো। 2 দিনের পরিচয়ে একটা ছেলের সাথে এইভাবে শুয়ে থাকতে আপনার ভয় করছে না? না, তোমার প্রতি আমার পুরো বিশ্বাস আছে। হঠাৎ এত বিশ্বাস কোথা থেকে উদয় হলো? তোমার প্রতি আমার ভালোবাসা থেকে। কি কিন্তু তখন যে না করলেন? ওইটাই তো এমনিই করেছিলাম। সত্যি? এত খুশি হওয়ার কিছু নেই, রাগ হয়েছে অনেক। ঘুমাও এখন। কিন্তু আবার কি হলো? খিদে পাইছে খুব। সেই যে দুপুরে খাইছিলাম, তারপর থেকে তো আর খাওয়া নাই। ঠান্ডা লাগছে খুব। এখন আমি তোমার জন্য বিছানা ছেড়ে রান্নাঘরে যেতে পারবো না। তাহলে আমার কি হবে? আজ রাতের মতো লিপস্টিক খেয়ে পার করে দাও প্লিজ। চলবে না? চলবে মানে? একেবারে দৌড়াবে। কতক্ষণ এইভাবে ছিলাম নিজেও জানি না। কিছুক্ষণ পর সিমি ম্যাম নিজেই নিজেকে ছাড়িয়ে নিয়ে নিল। তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমার ঠোঁটগুলোকে তো খেয়েই ফেলছো, এখনো পেট ভরে নাই? সারা রাত না খেয়ে থাকতে হবে, এখনই কি করে পেট ভরবে বলেন? কিস করতে না দিলে কিন্তু রান্না করতে পাঠাবো। তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আচ্ছা, তুমি এখানেই থাকো, আমি রান্না করতে যাচ্ছি। বিছানা থেকে উঠে যাচ্ছিল দেখে মনে হচ্ছে ওনার মনটা খুব খারাপ। সিমি ম্যামের একটা হাত ধরে আবার আমার পাশে শুয়ে দিয়ে আস্তে করে জড়িয়ে ধরলাম। হঠাৎ এতটা পাল্টে গেলেন কি করে? ইমান্ত, আমার খুব ভয় করছে, যদি আমাদের মাঝে কিছু একটা হয়ে যায়। এত তাড়াতাড়ি আমার উপর থেকে বিশ্বাস উঠে গেল? কিচ্ছু হবে না, ঘুমিয়ে পড়েন। হুম। সিমি ম্যাম আমার বুকের মাঝে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়ল। আমিও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে সিমি ম্যামকে পাশে দেখলাম না। কেউ একজন ঘরের দিকে আসছে মনে হলো। ঘুম ভাঙছে তাহলে? সিমি ম্যাম ঘরে আসতে আসতে বলল। সিমি ম্যামকে দেখে আবারও ক্রাশ খাইলাম, কিন্তু তার চেয়েও বেশি অবাক হলাম। অবাক হওয়ার কারণ হলো সিমি ম্যাম একটা নীল শাড়ি পরে এসেছিল। কিন্তু আমার প্রশ্ন হলো সিমি ম্যাম তো এখানে পুলিশের ড্রেস পরে এসেছিল, তাহলে এই শাড়ি কোথায় পেল? কি হলো? এইভাবে তাকিয়ে কি দেখছো? দেখছি না, ভাবছি। কি এত হা করে ভাবছো? বলছি, আগে বলেন রান্না হয়েছে? সব রেডি। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন। কি? এটা তো আপনাদের পুরাতন বাড়ি, তাই না? তাহলে এই শাড়ি, রান্না করার আসবাবপত্র এসব কোথায় পেলেন? আসলে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলছি। কি মিথ্যা কথা? আসলে এটা আমাদের পুরাতন বাড়ি না, তো এটাই আমাদের বর্তমান বাড়ি। কি তাহলে আঙ্কেল আন্টি কোথায়? বাবা কিছুদিনের জন্য দেশের বাইরে চলে গেছেন, আর আমার মাকে আমি জন্মের পর দেখিনি। ও, আসলে আমি আপনাকে হার্ট করতে চাইনি। আচ্ছা, এসব বাদ দাও। ওইদিকে ওয়াশরুম, তুমি ফ্রেশ হয়ে এসো, নাস্তার টেবিলে অপেক্ষা করছি। আমি ফ্রেশ হয়ে গিয়ে নাস্তা করে নিলাম।
আমাকে এখন থানায় যেতে হবে। যাবে তুমি? থানায় যাবেন মানে? এত সুন্দর করে শাড়ি পরলেন, এখন এই শাড়ি পরেই থানায় যাবেন? না, এইভাবে যাওয়া যাবে না, পুলিশের ড্রেস পরেই যেতে হবে। তাহলে এই সকালবেলা শাড়ি পরার কি দরকার ছিল? কেন পরেছিলেন? শুধু তো ওটা বলতে পারে নি তার আগে ভিলেনের আগমন। হাই সিমি। হঠাৎ কোত্থেকে এক পাগল এসে বলল। হাই হিরণ। সিমি ম্যাম দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরল। সিমি ম্যামকে দেখে মনে হচ্ছে আজ সে অনেক খুশি। কেমন আছো সিমি? ভালো। এতদিন পর মনে হলো এই সিমির কথা। তারপর তারা আরও কিছু কথা বলল। আমার কেন জানি অনেক কষ্ট হচ্ছিল। তাদের এমন জড়িয়ে ধরা, তাদের কথা বলার ধরন, এসব আমার গায়ে এক একটা কাটার মতো লাগছিল। ওইদিকে সিমি ম্যামকে মনে হচ্ছিল সে আজ অনেক খুশি। কেন জানি আজ প্রিয় মানুষটিকে খুশি দেখেও অনেক কষ্ট হচ্ছে। কে এই ছেলে? হঠাৎ কোত্থেকে জোরে বসলো। হঠাৎ দেখলাম সিমি ম্যাম ছেলেটাকে নিয়ে আমার দিকে আসছিল। এসো, তোমাকে পরিচয় করিয়ে দেই। হিমান্ত এ হলো হিরণ, আমার কাজিন। আর হিরণ এ হলো হিমান্ত, আমার বেস্ট ফ্রেন্ডের ছোট ভাই। হাই হিমান্ত। হাই। হিমান্ত, তুমি এখন বাড়ি চলে যাও, কেমন? আর আপনি? আমি হিরণকে নিয়ে থানায় যাব। আচ্ছা। সেখান থেকে চলে আসছিলাম। আসার সময় ওদের মাঝে হওয়া কিছু কথা শুনতে পেলাম। কথাগুলো ছিল এমন। ও এত সকালে এখানে কি করছে? এমনি এসেছিল। শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই? তা হঠাৎ শাড়ি কেন পরেছিলে? আমার জন্য বুঝি? হ্যাঁ হ্যাঁ, তো তোমার জন্য। আর কিছু শুনতে পাইনি। বেরিয়ে গেলাম বাড়ি থেকে। ভালো লাগছে না কিছুই। খাতাটা হাতে নিয়ে চলে গেলাম কোচিংয়ে। কোচিং শেষ করে পাশের দোকান থেকে একটা সিগারেট আর একটা দিয়াশলাইলের প্যাক কিনে একটা পুকুর পাড়ে গিয়ে বসে রইলাম। এই জায়গায় আমি প্রায় সময় এসে বসে থাকি। পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, সেখান দিয়ে সবসময় গাড়ি চলাচল করে। সেখানে বসে সিগারেট খাচ্ছিলাম আর আকাশের দিকে ধোঁয়া ছাড়ছিলাম। হঠাৎ একটা গাড়ির দিকে চোখ গেল। গাড়ির গ্লাসটা নামানো, ভিতরে হিরণ আর সিমি ম্যাম বসে হাসাহাসি করছে আর কথা বলছে। তার থেকেও বেশি অবাক হলাম সিমি ম্যামের গায়ে শাড়ি দেখে। উনি তো বলেছিলেন থানায় শাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাহলে এটা কি? ওই ছেলের সাথে কি করে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে? আমার বোঝার আর কিছুই বাকি নেই। যা বোঝার তা এতক্ষণে বোঝা হয়ে গেছে। ওদের সম্পর্ক শুধু কাজিনের মধ্যেই নেই, অন্য কিছু আছে। একটা রিক্সা নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ির বাইরে এসে কলিং বেল চাপতেই আপু এসে দরজা খুলে দিল। কি ভাই, সারা রাত কই ছিলি? তোর বান্ধবীর কাছে। তা আমার বান্ধবীটা কেমন? টক ঝাল মিষ্টি, তাই না? ইস, পুরোটাই ঝাল মিষ্টির শর্ত আপু, ভাল লাগছে না। ভালো লাগবে কি করে? সিমিকে তো বাসায় রেখে এসেছিস, তাই এখানে নিয়ে আসলি না কেন? আমার ছোট ভাইয়ের হবু বউটাকে একটু নতুনভাবে দেখতাম। তোর দাঁড়া, তোকে দেখাচ্ছি। আম্মু কোথায় তুমি? ঘরে ঢুকতে ঢুকতে আম্মুকে ডাক দিলাম। কিরে, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কি আজব জায়গায় হান্দাইলাম মাইরি, এইখানে সারো চেঁচাই। কি হলো, কথা বলছিস না কেন? চিল্লাচ্ছি কি আর সাধে? দেখো তোমার বুড়ি বলে কি। ও, এখন আমার মেয়ের দোষ হয়ে গেল, তাই না? আপনি মেয়ে নিয়ে ঘুরতে পারেন আর আমার মেয়ে বললেই দোষ? মাফ করো মা আমার, আর জীবনেও তোমার মেয়ের ব্যাপারে নালিশ করব না। বুঝতে পারছি আজ বাবা ঘরে নেই বলে কেউ আমার পক্ষে নেই। কে বলেছে আমি ঘরে নাই রে? ও, মেয়ে বাজ আসছে তাহলে। বাবা বাইরে বেরিয়েই বলতে লাগলো। ঘরটাকে ভালোভাবে চারদিকে দেখলাম, না মাইরালা, এইটা কোথায় এসে ঢুকলাম? নিজের বাপেও আমারে মেয়েবাজ কয়। এখানে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছিস? যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, বাকি সব পরে বলবো। আপু কানের কাছে এসে বলল, আরও কিছু বলবি? আমিও আস্তে করে বললাম, তুই ঘরে যা তো। আপু ধাক্কা দিয়ে আমার ঘরে পাঠিয়ে দিল। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে ভাবতে লাগলাম, বাড়িতে বাবা মা এসব কি বলছে, তারা জানলো কি করে এসব ভাবছিলাম। তখন লক্ষ্য করলাম আমার ঘরের দিকে কেউ আসছে। ভিতরে আসার পর দেখলাম আপুই আসছিল। কি রে, কি এত ভাবছিস? এসব কি আপু? বাবা মা এসব কি বলে? কি আবার? যা বলা তাই বলছে। এসব বাড়িতে তুই বলেছিস তাই না? আমি কি এসব ইচ্ছে করে বলেছি নাকি? তো মা জিজ্ঞেস করেছিল যে সন্ধ্যা হয়ে আসছে, তুই এখনো ফিরছিস না কেন? তারপর তুই কি বলেছিস? আমি বলেছিস? আমি বলেছি তুই তোর শ্বশুর বাড়িতে আছিস
আজকে ফিরতে পারবি না। কি? আর মা এমনি এমনি মেনে নিল? মানবে না কেন? সিমিকে তো মা পছন্দ করতো, আর মার পছন্দই বাবার পছন্দ, তাই বাবাও মেনে নিল। বাহ, সব কিছু এত সহজেই ঠিক হয়ে গেল। হুম, আচ্ছা এসব বাদ দে। এখন বল সিমিকে কোন দিন ঘরে আনবি? দেখি, বেঁচে থাকলে আনবো একদিন। বেঁচে থাকলে আনবি মানে? তুই মরার কথা কেন বলছিস ভাই? আরে আপু, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো ফান করছিলাম। এসব বিষয়ে মজা করতে নেই, তুই এখানে বসে থাক, আমি খাবার নিয়ে আসছি। ওকে। আসলে আপু আমাকে অনেক ভালোবাসে, তাই আমার কোনো ক্ষতি আপু সহ্য করতে পারে না। অন্য কোনো বোন হয়তো তার ভাইকে এত ভালোবাসবে না। কিছুক্ষণ বসে থাকার পর আপু খাবার নিয়ে আসলো। খেয়ে দিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। আর বিকেলবেলা একা একা রাস্তা দিয়ে হাঁটা আমার ছোটবেলার অভ্যাস। হাঁটছি আর ভাবছি সব কিছু এত সহজে কি করে হয়ে যেতে পারে। আমার মন বলছে খুব তাড়াতাড়ি আমার কিছু একটা ঘটবে, কিন্তু কি সেটা? সিমি ম্যাম আমার জীবন থেকে হারিয়ে যাবে, নাকি তার থেকেও বড় কিছু ঘটতে চলেছে আমার সাথে? কখন যে সন্ধে হয়ে এলো বুঝতে পারিনি। সূর্যের দিকে তাকিয়ে দেখলাম সূর্য একটু একটু দেখা যাচ্ছে, তাই বাড়ি চলে আসলাম। রাতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। বেরিয়ে পড়লাম কোচিংয়ের উদ্দেশ্যে। রিকশায় করে যাচ্ছিলাম। বাড়ি থেকে একটু দূরে যেতেই লক্ষ্য করলাম একটা ছোট ট্রাক ভর্তি কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বাড়ির দিকে। কিন্তু এগুলো আমাদের এদিকে গিয়ে কি করবে? হয়তো অন্য কোথাও যাবে। হঠাৎ করে রিকশাওয়ালা মামা রিকশা দাঁড় করালেন কেন? দেখেন না মামা, সামনে গাড়িটা রাস্তা দিচ্ছে না। সামনের গাড়িটার দিকে তাকালাম। এই গাড়িটাকে কোথায় যেন আমি দেখেছি, ঠিক মনে পড়ছে না। দেখতে পেলাম গাড়ি থেকে একটা লোক বেরিয়ে এলো। আরে, এই তো দেখছি সিমি ম্যামের কাজিন হিরণ। এখন মনে পড়ছে এই গাড়িটাকে আমি কোথায় দেখেছি। এটাকে তো আমি গতকাল সিমি ম্যামদের বাড়ির সামনে দেখেছিলাম, কিন্তু এই মালটা হঠাৎ আমার রাস্তা আটকালো কেন? হাই মিস হিমু। কিছু বলছি না, শুধু তার ভাবটা দেখছি। কি হলো, কথা বলছো না যে? ও, কথা বলতে হবে। আচ্ছা ভাইয়া, আপনার হঠাৎ এভাবে ভিলেন স্টাইলে এন্ট্রি নেওয়ার কারণটা কি আমি জানতে পারি? চুপ কর, ভেবেছিলাম ভালোভাবে কথা বললে সব কিছু মিটিয়ে নিবি, কিন্তু তুই তার কোনো রাস্তায় রাখিসনি। দেখেন ভাই, আপনি ভদ্রভাবে বলেন কিংবা অভদ্রভাবে সেটা নিতান্তই আপনার ব্যাপার, কিন্তু আপনি যা বলার স্পষ্টভাবে বলেন। কি মিটিয়ে নেওয়ার কথা বলছেন? তুই সিমিকে ভুলে যা, তার সাথে দেখা করা কিংবা কথা বলার কোনো চেষ্টা করবি না। ও, আপনি তাহলে আমাদের ভালোবাসায় ভিলেনের অভিনয় করছেন? তোদের ভালোবাসা মানে? সিমি তোকে কোনোদিনই ভালোবাসেনি, আর বাসবেও না। এই কথাটা তো সিমি বলবে, আপনি বলার কে? আমি সিমির হবু বর। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। কোনো কথা বলতে পারছি না। বিয়ে কথাটা শুনেই যেন সারা শরীর কেঁপে উঠল। তাই বলছি, সিমির থেকে দূরে থাক। মামা চলেন তো। তারপর রিকশাওয়ালা মামা হিরণকে কাটিয়ে চলে গেল। মামাকে বললাম থানার সামনে নামিয়ে দিতে, আমাকে একটু সিমি ম্যামের সাথে কথা বলতে হবে। থানার সামনে নেমে গিয়ে রিকশার ভাড়া দিয়ে চলে গেলাম থানায়। সোজা সিমি ম্যামের টেবিলের সামনে গিয়ে চেয়ারটাতে বসে পড়লাম। হাই হিমু, কি খবর তোমার? এই তো ম্যাম ভালো, আপনি কেমন আছেন? আপনি এত তাড়াতাড়ি এতটা কি করে পাল্টে গেলেন ম্যাম? কই না তো। ম্যাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমার কথা শুনে সিমি ম্যাম মুচকি হাসলেন। কি হলো, হাসছেন যে? হিমান্ত, তুমি কি পাগল হয়ে গেছো? আগামী সপ্তাহে হিরণ আর আমার বিয়ে। কি, আপনি এই বিয়েতে রাজি? রাজি না হওয়ার কি আছে? আমার বাবার পছন্দই আমার পছন্দ। কিন্তু আপনি তো আমাকে ভালোবাসেন বলেছিলেন। আর সেটাকে আমি এমনি বলেছিলাম, আবেগে পড়ে। ম্যাম, আপনি কি সিরিয়াস? কেন, তোমার কি ফান মনে হচ্ছে? ছি, আমি ভাবতেও পারছি না ম্যাম, আমি এত নিচু কাউকে ভালোবেসেছি। এখন আমার ভালোবাসার প্রতি আমার ঘৃণা হচ্ছে। চুপ করে আছে, তবে ওনার মুখ দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিমি ম্যাম অনেক খুশি। ভালো থাকবেন। থানা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর সিমিয়ের অদ্ভুত ভালোবাসার কথা ভাবছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম আপুর ফোন। রিসিভ করলাম।
আপু বলো। কোথায় তুই? সকাল থেকে তোকে খুঁজে পাচ্ছি না। কোচিং এসেছিলাম। তা বলে যাবি তো? তুই যেখানে আছিস তাড়াতাড়ি বাড়ি আয়। এখন না, পরে আসবো। তোর কণ্ঠ এমন লাগছে কেন? কিছু না, এমনি। বল কি হয়েছে? হিরোর নামের একটি ছেলের সাথে সিমি ম্যামের বিয়ে ঠিক হয়ে গেছে। তাতে কি হয়েছে? যার যোগ্যতা আছে সেই তো সিমিকে বিয়ে করবে। তোর তো কোনো যোগ্যতাই নেই। তুই এই কথা বলছিস আপু? কি হয়েছে তোর? সত্যি বলতে কিছু হতে হয় নাকি? তুই এসব বাদ দিয়ে তাড়াতাড়ি বাড়ি আয়। আপুর কথা শুনে আমি অনেক অবাক হলাম। ভালো থাকিস আপু, বলেই ফোনটা কেটে দিলাম। পাশে একটা পুকুর দেখতে পেলাম, ফোনটা পুকুরে ছুঁড়ে মারলাম। আজ নিজেকে অনেক বড় অসহায় মনে হচ্ছে। সিমি ম্যামকে এভাবে হারাতে হবে ভাবতেও পারিনি। যেখানে আপু নিজের বোন হয়ে আমাকে, সেখানে সিমি ম্যাম তো কোনো আবেগী রাজকন্যা। এসব ভাবছিলাম আর রাস্তা দিয়ে হাঁটছিলাম। কখন থেকে একটা গাড়ির সামনে থেকে হর্ন বাজিয়ে আসছিল, শুনতেই পাইনি। অতঃপর গাড়ির নিচে পড়লাম। গাড়ির সাথে ধাক্কা খেয়ে পাশেই থাকা ল্যাম্পপোস্টে মাথাটায় আঘাত পেলাম। তারপরে আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। পাশে একজন ভদ্র মহিলাকে দেখতে পেলাম, কিন্তু মহিলাটাকে কিছুতেই চিনতে পারলাম না। উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। সারা গায়ে ব্যথা অনুভব করছি, বিশেষ করে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। আমি উঠে বসার চেষ্টা করছি, তা দেখে ভদ্র মহিলাটি কাছে আসলো। কি করছো বাবা? তুমি এখন অসুস্থ, শুয়ে থাকো। কে আপনি? আর আমি কে? এখানে কি করছি? তুমি আমার মেয়ের গাড়ির নিচে পড়েছিলে। তুমি কি কিছু মনে করতে পারছো না? না, আমি কিচ্ছু মনে করতে পারছি না। কে আমি? কি আমার পরিচয়? মাথায় প্রচণ্ড আঘাতের ফলে ওনার স্মৃতিশক্তি চলে গেছে। আপনি ওনাকে একটু বিশ্রাম দিন। আজ অনেক দিন পর সবেমাত্র ওনার জ্ঞান ফিরেছে, একটু বিশ্রাম করতে দিন। কতদিন পর আমার জ্ঞান ফিরেছে? আজ 20 দিন হলো। ও, ওকে বাবা, তুমি বিশ্রাম নাও, আমি ওনার সাথে কথা বলে আসি। ডাক্তারকে দেখিয়ে বলল মহিলাটি। জি আচ্ছা। তারপর ডাক্তার আর মহিলাটি চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কে আমি? নাম কি আমার? আমি কি একা? আমার কি কেউ আছে? থাকলে আমি এতদিন ধরে এখানে পড়ে আছি, কেউ আমার খোঁজ নিল না কেন? এসব ভাবতে গিয়ে মাথায় আবার ব্যথা করা শুরু করে দিয়েছে। এইভাবেই কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নাই। চোখ মেলে দেখলাম একটা মেয়ে আমার পাশে বসে আছে। মেয়েটাকে যেন আমি আগে কোথাও দেখেছি, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। এখন কেমন আছেন? ভালো। নাম কি আপনার? জানি না। আপনি কে? আপনি আমার গাড়ির নিচেই পড়েছিলেন। ও, আচ্ছা, আপনার কি কিছুই মনে পড়ছে না? না। ওকে, সমস্যা নেই। আমি হিমি। আপনি? মেয়েটি আমার দিকে এক হাত বাড়িয়ে, আমি কিছু না বলে শুধু মুচকি হাসি দিলাম। মেয়েটার কাণ্ড দেখে আমার অনেক হাসি পাচ্ছে। ও সরি, আপনি তো আপনার নামই জানেন না। আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। আপনারটাও। আচ্ছা, আমি আপনাকে একটা নাম দেই। মেয়েটা হাসি মুখে বলল, তাই না করতে পারলাম না। কিন্তু কি নাম দেওয়া যায়? আচ্ছা, আমার একটা পছন্দের নাম আছে, ওইটাই রাখবো। আপনার যা ইচ্ছা। আচ্ছা, অভি রাখলে কেমন হয়? ভালোই তো। আপনার পছন্দ হয়েছে? কি একটু একটু কথা বলছেন? যা জিজ্ঞেস করি শুধু তারই রিপ্লাই দিচ্ছেন। আপনার কিছু জিজ্ঞাসা করার নেই? তাহলে জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করবেন? আমার পরিচয়। উফ, থাকেন আপনি আপনার পরিচয় নিয়ে। মেয়েটি রেগে চলে গেল। বুঝতে পারছি না হিমি হঠাৎ এত রেগে চলে গেল কেন, আল্লাহই জানেন। কিছুক্ষণ এভাবে শুয়ে রইলাম। হিমি যতক্ষণ ছিল ততক্ষণ ভালোই লাগছিল, যদিও মেয়েটি বেশি কথা বলে। কিছুক্ষণ এভাবে শুয়ে থাকার পর দেখতে পেলাম সেই ভদ্র মহিলাটি কেবিনে আসলো, সাথে হিমিও আসলো। হিমি আমাকে উদ্দেশ্য করে বলল, এই যে মিস্টার অভি, আপনি এখন আমাদের সাথে বাড়ি যাচ্ছেন। অভি? এটা আবার কি? এ হলো অভি, আমি নাম দিয়েছি। তুই পারিসও বটে। এই যে মিস্টার, উঠে বসুন। কিন্তু আমি কার বাড়ি যাব? কেন? আমাদের বাড়ি। কিন্তু? কোনো কিন্তু না, উঠে বসো। তারপর একটা ডক্টর এসে আমাকে তুলে দাঁড় করালো, ধরে বাইরে একটি গাড়িতে নিয়ে বসালো। ড্রাইভিং সিটের পাশের সিটটাতে বসানো হলো। আন্টি বসলো পিছনের সিটে এবং হিমি বসলো আমার পাশের ড্রাইভিং সিটে। তার মানে হিমি গাড়ি ড্রাইভ করবে। হিমি ড্রাইভ করছিল। অভি,
তোমার সামনে বসতে সমস্যা হলে তুমি পিছনের সিটে এসে বসতে পারো। না মা, ওর কোনো সমস্যা হবে না, আমি আছি তো। আমাকে কিছু বলতে না দিয়ে হিমি বলে দিল। আমি আর গাড়িতে কোনো কথা বললাম না। গাড়ি গিয়ে থামলো এক বিশাল বাড়ির সামনে। একে একে গাড়ি থেকে সবাই নামলাম। হিমি আমাকে ধরে ধরে একটা ঘরে বিছানায় নিয়ে বসিয়ে দিল। আজ থেকে এখানে তুমি থাকবে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে? হিমি হঠাৎ তুমি করে কেন বলছে বুঝতে পারছি না। আচ্ছা, আমরা তো সমবয়সী, আমরা কি বন্ধু হতে পারি না? হুম আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হুম খালি হুম আর হুম, আর একটা কথাও বলতে পারে না। বিড়বিড় করতে করতে চলে গেল। কিছুক্ষণ বসে থেকে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হিমি খাবার নিয়ে এলো। আমি সেগুলো থেকে কিছু খাবার খেয়ে নিলাম। তারপর হিমি আমাকে কিছু ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, হিমি মেয়েটা সত্যি খুব ভালো। অল্পতেই মানুষকে আপন করে নেয়, আমারও অনেক কেয়ার করে। ও যদি পাশে থাকে তাহলে ভুলেই যাই যে আমার একটা অতীত আছে। কিন্তু কি সেই অতীত? আমি কে? এখানে বা কী করে এলাম? আমার কি কোনো আত্মীয় স্বজন আছে? তাহলে তারা কেন আমাকে খুঁজছে না? এসব ভাবতে ভাবতেই আবার মাথাটাই ঝিমঝিম করছে। কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। 6 মাস পর, এই 6 মাসে অনেক কিছু পাল্টে গেছে। হিমি আর আমার মাঝেকার বন্ধুত্বটাও অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে। আমারটা না হয় বাদই দিলাম, হিমি আমাকে এক মুহূর্তের জন্য আড়াল করতে চায় না। হিমির পরিচয়টা দিয়ে দেই। হিমি হলো পরিবারের একমাত্র মেয়ে। হিমির আপন বলতে একমাত্র মা ছাড়া আর কেউ নেই। হিমি এখন ইন্টার 2য় বর্ষে লেখাপড়া করছে। পরিচয় পর্ব শেষ। এখন আমার কথায় আসা যাক। বাড়িতে সারাদিন শুয়ে বসে কাটাতে হয়। এখন আমার স্মৃতিগুলো আমাকে আরও বেশি তাড়া করে বেড়ায়, কিন্তু কিছুতেই মনে করতে পারি না কে আমি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। রাস্তা দিয়ে একা হাঁটছিলাম। এই হিমু। কেউ একজন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখলাম হিমি আমাকে ডাকছে। কিন্তু হিমি আমাকে হিমু বলে কেন ডাকবে? হিমুকে? এই হিমু, তোমাকেই বলছি। কথা বলার চেষ্টা করছি, কিন্তু কেন জানি শত চেষ্টা করেও কথা বলতে পারছি না। কবে ফিরবে তুমি? কতদিন ধরে তোমার অপেক্ষায় আছি। আর রাগ করে থেকো না, ফিরে এসো। হিমি আমাকে দূর থেকে এগুলো বলছে। এক পাও নড়ছে না। অনেক চেষ্টা করেও কোনো কথা বলতে পারছি না। আস্তে আস্তে হিমি অদৃশ্য হয়ে গেল। হিমি অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে আমি যেন কথা বলার শক্তি ফিরে পাচ্ছি। হিমি? সারা শরীরে বিন্দু বিন্দু ঘাম ঝরতেছে। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। ওইদিকে আন্টি আর হিমি আমার চিৎকার শুনে ঘরে চলে এসেছে। হিমি আমার পাশে এসে বসলো। হিমুকে? আমি কি করে বলবো হিমুকে? আমি তো এই নামেই প্রথমবার শুনলাম। তাহলে তুমি আমাকে এই নামে ডাকতেছিলে কেন? আমি কখন তোমাকে এই নাম ধরে ডাকছি? এই তো কিছুক্ষণ আগে। অভি, তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। আমি এইমাত্র আমার ঘর থেকে আসলাম। হ্যাঁ বাবা, হিমু তো এইমাত্র আমার সাথে এলো। কোনো কথা বলছি না। হতে পারে এটা আমার স্বপ্ন, কিন্তু এরকম স্বপ্ন আমি কেন দেখলাম? প্লিজ অভি, তুমি এখন ঘুমাও। কালকে তোমাকে একটা সংবাদ দিব। আমি জানি তুমি ওইটা শুনে অনেক খুশি হবে। কি সংবাদ? সেটা সকালেই বলবো। আম্মু চলো তো এখান থেকে। হিমি আর তার আম্মু সেখান থেকে চলে গেল। আমি ওভাবেই শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম এই স্বপ্নের মানে কি? কেন দেখলাম আমি এই স্বপ্ন? এটা কি আমার অতীতের কোনো দৃশ্য? এসব হাজারো প্রশ্ন ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। সকালবেলা হিমির ডাকে ঘুম ভাঙল। ঘড়িতে তাকিয়ে দেখলাম 9টা বাজে। উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। হিমিকে দেখে আবারও ক্রাশ খাইলাম। মানে হিমির প্রতি আমি সবসময় ক্রাশিত। খাবার টেবিলে এসে দেখলাম হিমি রেডি হয়ে টেবিলে বসে আছে। সাধারণত হিমি যখন কোথাও ঘুরতে যায় তখনই এভাবে তৈরি হয়, কিন্তু আজ কোথায় যাবে? খাবার শেষে। হিমি, তুমি না বলেছিলে একটা সুসংবাদ দিবে? কি সেটা? বলবো। আর বেশি কথা বলিস না, বলে ফেল। আমি হ্যাঁ, তুমি পুলিশে জয়েন করেছি। কি? এটা তো দারুণ খুশির সংবাদ। এই নাও মিষ্টি খাও। হিমি টেবিলে থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি আমার মুখের সামনে ধরে। আমি সেটা তার হাত থেকে খেয়ে নিলাম। মিষ্টি তো এমনিতেই মিষ্টি, তার মাঝে সেটা যদি ক্রাশের হাতে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই। আন্টিও রান্নাঘরে চলে গেল।
কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ? কেন? থানায়। তাহলে এই পোশাকে কেন? পুলিশের ড্রেস কোথায়? কারণ পুলিশের ড্রেস পরলে তুমি ঠিক থাকতে পারবে না, তাই। হিমি আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছিল। মানে কি? জবাবে কিছুই বলল না, শুধু একটা চোখ টিপ মারলো, আর তা দেখে আমার পরাণ যায় যায়। এই হিমি, তুই কি এখনই বেরিয়ে পড়ছিস? হঠাৎ আন্টি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, আর এইদিকে হিমি তাড়াতাড়ি করে দূরে সরে গেল। হ্যাঁ মা, কেন? কিন্তু তোর ড্রেস কোথায়? ব্যাগে, থানায় গিয়ে চেঞ্জ করে নেব। আর হ্যাঁ, অভিকে সাথে নিয়ে যা। বেচারা বাড়িতে একা একা আর কত বসে থাকবে, কিছুদিন তোর সাথে ঘুরে আসুক। তুমি ঠিক বলেছ, আমিও এটাই ভাবছিলাম। অভি, তুমি তৈরি হয়ে এসো, আমি এখানেই অপেক্ষা করছি। কিছুদিন মানে কতদিন? সপ্তাহখানেক। না হিমি, আমার ভালো লাগছে না, আমি বরং অন্য একদিন যাব। কোনো অজুহাত শুনবো না, তুমি এখনই রেডি হবে, ব্যাস। বলেই হিমি একটা সোফায় বসে পড়ল। অনেক চেষ্টার পরেও হিমির জেদের সাথে হার মানতে হলো। অবশেষে তৈরি হয়ে নিতে হলো। আন্টির কাছে থেকে বিদায় নিয়ে হিমির সাথে বেরিয়ে এলাম। হিমি আর আমি একটা গাড়ি করে যাচ্ছিলাম। হিমিকে দেখলাম অনেকটা খুশি খুশি লাগছে। হঠাৎ এত খুশি কেন জানতে পারি? আজ প্রথম তোমার সাথে লং ড্রাইভে যাচ্ছি তো, তাই। হিমি মুচকি হেসে উত্তর দিল, ও এখানে এত খুশি হওয়ার কি আছে? তুমি বুঝবা না। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? কলেজে। কেন? আমাদের তো এখন থানায় যাওয়ার কথা, তাই না? কিন্তু কলেজ ফ্রেন্ডদের কাছ থেকে বিদায় নিতে হবে না? আচ্ছা, সবার কাছে থেকেই তো বিদায় নিচ্ছ। তুমি কোন থানায় জয়েন করছো সেটা তো বলছো না। সেটা গেলেই দেখতে পারবে। তারপর আর কিছুক্ষণ গিয়েই হিমি গাড়িটাকে দাঁড় করিয়ে ফেলল। চারদিকে লক্ষ্য করে বুঝতে পারলাম যে এটা হিমিদের কলেজ। আমি কিছু বলার আগেই হিমি বলতে লাগলো, চুপচাপ এখানে বসে থাকো, আমি আসার আগ পর্যন্ত এখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? কিন্তু তুমি কোথায় যাচ্ছ? ফ্রেন্ডদের সাথে দেখা করে আসার জন্য। তাহলে আমিও আসি। লুচ্চা কোথাকার, খুব শখ মেয়ে দেখার, তাই না? আমার খুব ইচ্ছে একটা সত্যিকারের সুন্দরী মেয়ে দেখব। জ্ঞান ফেরার পর থেকে শুধু একটা ময়দা সুন্দরী দেখতে দেখতে আর ভাল লাগে না। চুপচাপ বসে থাকো, আর একটা কথা বললে তালা লাগিয়ে দিয়ে চলে যাব। চুপ করে বসে আছি। হিমি গাড়ি থেকে বেরিয়ে বাইরে চলে গেল। যাওয়ার সময় ভুলবশত ফোনটা ফেলে রেখে চলে গেছে। ফোনটা হাতে নিয়ে দেখলাম লক করা। পাশে একটা হেডফোন পড়েছিল। ফোন লক করা থাকলেও হেডফোন দিয়ে গান শোনা যায়। ওইটা কানে লাগিয়ে গান শুনতে লাগলাম। প্রায় 10 মিনিট পর দেখলাম হিমি তার 3 জন বান্ধবী নিয়ে এদিকেই আসছে। গাড়ির কাছে এসে, এই নিমি, তোরা 3 জন পিছনে গিয়ে বস। কিন্তু ছেলেটাকে? তাদের মাঝে একজন মেয়ে বলে উঠল, সেটা জেনে তোরা কি করবি? না কিছু না, এমন একটা ছেলেকে সাথে নিয়ে ঘুরছিস, এটা লোকে জানলে ছেলেটাকে মেয়েরা কবে কিডন্যাপ করতো। সব কটা হেসে দিল, শুধু হিমি ছাড়া। তোরা উঠবি নাকি আমি চলে যাব? উঠবো না মানে? এমন সুযোগ কি হাতছাড়া করা চাই? সবাই গাড়িতে উঠে বসলো। আমি বসে আছি হিমির পাশে, মানে ড্রাইভিং সিটের পাশে। হিমিকে দেখে মনে হচ্ছে প্রচুর রেগে আছে। কিন্তু হিমি এই মেয়েগুলো আর আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? আর এই মেয়েগুলোই কিসের সুযোগের কথা বলছিল? 4 জন মিলে আমাকে জবাই করবে না তো আবার? গাড়ি চলছে আপন গতিতে, কারো মাঝে কোনো কথা নাই, শুধু পিছনের মেয়েগুলো ফিস ফিস করে কথা বলছিল। এই যে শুনছেন? পিছনের মেয়েগুলোর মধ্যে একজন আমাকে উদ্দেশ্য করে বলল, জি শুনছি, বলেন। আপনার নামটা জানতে পারি? অভি। বাহ, খুব সুন্দর নাম তো। কে রেখেছে নামটা? আন্টি নিশ্চয়ই। আন্টি মানে? আমি তো অবাক, আন্টি ডাকে কাকে? মানে আপনার আম্মুর কথা বলতেছি আর কি। একজন মেয়ে বলল, আর হিমি ওইদিকে রাগে ফুঁসছে। না তো? হিমি রাখছে। কি? সবাই একসাথে। কেন, শুনতে পাসনি? তোদের আন্টি রাখছে, হিমি আন্টি। আর এই ছেলে তোদের আঙ্কেল হয়, বুঝলি? হিমির কথা শুনে সবাই হা হয়ে গেল, সাথে আমিও। কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ। তারপর গাড়িটি নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে থামলো। হিমি তার সকল বান্ধবীদের নিয়ে
রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেল আর আমি পালিয়ে যাব এই ভয়ে আমাকে গাড়ির ভিতর রেখে দরজা চাবি দিয়ে বন্ধ করে দিয়ে গেছে হিমি। অনেকক্ষণ বসে থাকার পর হিমিকে বাইরে আসতে দেখা গেল। হিমি একা একা গাড়ির কাছে আসছিল। হিমি গাড়ির কাছে আসতেই একটি ছেলে হিমির পথ আটকে দাঁড়ায়। কে আপনি? আমার পথ কেন আটকে দিয়েছেন? সরেন বলছি। সিমি, তুমি এসব কি বলছো? তুমি এখানে কি করে? তুমি আমাকে চিনতে পারছো না? না তো, আমি আপনাকে কি করে চিনবো? আর আমি সিমি না, হিমি। সিমি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি হিরণ। আমি হিরণ। তোমার কিছু বলতে না দিয়ে হিমি আটকে দিল। দেখেন, আপনি কে আমি চিনি না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি হিমি। আমি আপনাকেই বা সিমি নামের কাউকে চিনি না। সিমি, তুমি? হিমি লোকটিকে আর কিছু বলতে দিল না। সরেন তো, আমার তাড়া আছে। হিমি লোকটিকে ধাক্কা দিয়ে সরিয়ে গাড়ির কাছে চলে আসলো। হিমি গাড়ির দরজা খুলে গাড়িতে ঢুকে পড়ল। তাই ছেলেটি আমাকে কিংবা আমি ছেলেটাকে কেউ কাউকে দেখতে পারলাম না। হিমি গাড়ি ড্রাইভ করছিল। ছেলেটি কে ছিল? চিনি না। সিমি সিমি বলে আমার মাথা খেয়ে নিচ্ছিল। ও, ছেলেটি হয়তো পাগল, তাই না? হয়তো, না হলে আমাকে সিমি বলতে যাবে কেন? আচ্ছা, তোমার বান্ধবীরা কোথায়? কেন, মিস করছো তাদেরকে? আরে তা না, ওরা হঠাৎ তোমার সাথে কেন এলো আর ওই রেস্টুরেন্টে কেন থেকে গেল এটাই জানতে চাইছিলাম আর কি। ও, আসলে আমি যে পুলিশে জয়েন করেছি এটা ওদেরকে বলার পর ওরা বলল যে ওদেরকে ট্রিট দিতে হবে, তাই সাথে করে নিয়ে এলাম। ও তাই বলো। আচ্ছা, আমাদের গন্তব্যে যেতে কতক্ষণ লাগবে? 3-4 ঘন্টা। ও আচ্ছা। তুমি গাড়ি চালাতে পারো? হিমি আমাকে জিজ্ঞেস করলো। জানি না, মনে হয় পারবো না। আমি আবার শিখাইলেও পারবে না? জানি না। জানো কি তুমি? এদিকে এসো, আমি শিখিয়ে দিচ্ছি। হিমি গাড়িটাকে থামিয়ে আমাকে ড্রাইভিং সিটে বসিয়ে দিয়ে সে পাশের সিটে বসে গেল। হিমি, আমি পারবো না তো। চুপ, আমি যেভাবে বলছি সেভাবেই চালাও। হিমি আমাকে কিছুক্ষণের মধ্যে পাকা ড্রাইভার বানিয়ে ফেললো। আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি শিখে ফেলবো। হিমি, আমি তো রাস্তা চিনি না, কোন দিক দিয়ে যাব? দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। হিমি তার ফোন বের করে লোকেশন অন করে একটা জায়গার লোকেশন দেখিয়ে বলল, এইখানে যাবে। হিমি ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, ওই লোকেশন দেখেই ড্রাইভ করছিলাম। আর হিমি এইদিকে সিট বেল্ট না লাগিয়ে আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় হিমিকে খুব মায়াবী লাগছিল, তাই আর ঘুমের মাঝে বিরক্ত করিনি। প্রায় 2 ঘন্টা পর লোকেশনে দেখাচ্ছে আমরা কাছেই চলে এসেছি। তাই হিমিকে ডাকতে লাগলাম, হিমি। বলো। একবার ডাক দিতে উঠে পড়লে। তুমি ঘুমাওনি? না তো। তাহলে এতক্ষণ ওভাবে শুয়েছিলে কিভাবে? ঘুম পাইনি? তোমার কাঁধে মাথা রেখে তো আমি ঘন্টার পর ঘন্টা না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারি। তাই? আমরা তো প্রায় এসে পড়েছি। তোমার ফোনে লোকেশন বলতেছে। গাড়ি থামাও। কেন? এমনি থামাও। ওকে। রাস্তার একপাশে গাড়িটাকে দাঁড় করিয়ে ফেললাম। বাইরে যাও তো একটু। কিন্তু কেন? এই ড্রেসে যাওয়া যাবে না, পুলিশের পোশাক পরতে হবে, তাই ড্রেস চেঞ্জ করব। তাই বলে গাড়িতে? আচ্ছা, তুমি বাইরে না গেলেও সমস্যা নাই, আমি এভাবেই চেঞ্জ করছি। না না থাক, আমি বাইরে যাচ্ছি। বাইরে যাব এমন সময় হিমি আমার হাত ধরে টান দিয়ে আবার ভিতরে নিয়ে আসলো। কি করছো কি? ছাড়ো। না, এখন আর ছাড়াছাড়ি নাই। কেন? আই লাভ ইউ অভি। আমি কিছু বলতে যাব তার আগে হিমি আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল। ভাবতে পারিনি হিমি এমন একটা কাজ করে বসবে। আমার ভালো লাগছিল না এমন নয়, কিন্তু আমার নিজের ভিতরে এক ধরনের অপরাধবোধ কাজ করছিল। হিমির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমি গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলাম। হিমিও হয়তো এমনটা আশা করেনি। আমার পিছু পিছু হিমিও গাড়ি থেকে নেমে এলো, এসে আমার একটি হাত ধরে দাঁড়িয়ে রইল। কি হয়েছে অভি? আমারও তো একই প্রশ্ন। কি হয়েছে তোমার? কেন? দেখো হিমি, তুমি বা আমরা কেউই জানি না আমার পরিচয় কি। হয়তো আমি কোনো ভালো ছেলে না, তাই আজ পর্যন্ত আমার কোনো আত্মীয়ই আমার খোঁজ নেয়নি। আগে তুমি ছিলে, সেটা জেনে আমি কি করব? এখন তো তুমি ভালো। কিন্তু ভালো শুধু সীমিত সময়ের জন্য।
যখন আমার স্মৃতি ফিরে আসবে তখন আমি ভালো নাও থাকতে পারি। কোনো কথা বলছে না। আর তাছাড়া আমার বিষয়ে তো আমি নিজেও জানি না আমি হিন্দু নাকি মুসলিম, বিবাহিত নাকি অবিবাহিত। এমনও তো হতে পারে আমার স্ত্রীর সন্তান আছে। তুমি কিসের উপর ভরসা রেখে আমায় ভালোবাসবে? জানি না, আমি কিচ্ছু শুনতে পারবো না। শুধু এইটুকুই জানি যে তুমি আমার, তোমাকে হারাবার কথা ভাবতেও পারি না আমি। যদি কোনোদিন তোমার অধিকার চেয়ে কেউ ফিরে আসে তাহলে হয় আমি তাকে শেষ করে দিব, না হয় আমি শেষ হয়ে যাব। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল হিমি। দেখো হিমি, পাগলামো করো না, এসব নিয়ে পরে ভাবা যাবে। এখন চলো। না, এখনই ভাববো। তুমি বলো আমাকে ভালোবাসো কি না। প্লিজ হিমি, আগে ভাবতে দাও, পরে বলবো। এখন ছাড়ো। না, আমি এখনই উত্তর চাই। বলো, আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? আচ্ছা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার হলো? সত্যি? সত্যি। এখন আমাকে ছেড়ে যাও তো, ড্রেস চেঞ্জ করে এসো। আচ্ছা, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে ডেকে নিব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম, কিন্তু ডাকার কোনো নামগন্ধই নেই। কি করছে এতক্ষণ গাড়ির ভিতর কে জানে। প্রায় আধা ঘন্টা পর হিমির ডাক শুনতে পেলাম। অভি, দেখো তো পুলিশের সাজে কেমন লাগছে আমাকে। পিছন থেকে হিমি ডাক দিল। পিছনে ফিরে হিমিকে দেখা মাত্রই আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। আমার মনে হচ্ছে হিমিকে এই সাজে আমি আগে কোথাও দেখেছি, কিন্তু হিমি তো এই পোশাক প্রথম পরল। তাহলে এমন কেন মনে হচ্ছে আমার? এসব ভাবতে ভাবতে কখন মাটিতে পড়ে গেছি মনে নেই। হিমু, এই হিমু, খুঁজে বের করো আমায়। এখানে আমি একা, খুব কষ্ট হচ্ছে আমার। বুঝতে পারছি না আমি মুখ দিয়ে কথা কেন বলতে পারছি না, হাঁটতেও তো পারছি না। হিমু, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমার হয়ে বাঁচতে চাই। হিমি এক হাত আমার দিকে বাড়িয়ে, কিন্তু আমি তো কোনো কথাই বলতে পারছি না। এমনকি আমি এই জায়গা থেকে নড়তেও পারছি না যে হিমির হাতটুকু গিয়ে ধরবো। অন্যদিকে একটা ট্রাক হিমির দিকেই আসছে। হিমি ওই দিকে না তাকিয়ে আমার দিকেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমি শত চেষ্টা করেও হিমিকে সরে যেতে বলতে পারছি না, এমনকি হাত দিয়ে ইশারা পর্যন্ত করতে পারছি না। অন্যদিকে ট্রাকটা হিমির কাছেই চলে এসেছে। হিমিকে ট্রাকটা ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দিয়েছে। হিমি বুঝতেই পারিনি যে আমি এতক্ষণ হাসপাতালের বিছানায় শুয়েছিলাম। সারা শরীরে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, আশেপাশে কাউকে দেখতে পারছি না। আমি কি সত্যি স্বপ্ন দেখছিলাম? হিমি ঠিক আছে তো? না আমাকে হিমির কাছে যেতেই হবে? কিন্তু হিমি কোথায়? কেবিনে কেউ নেই। আমি কেবিন থেকে বেরিয়ে হিমিকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আইসিইউ পেরিয়ে গেলাম, কিন্তু হিমির দেখা পেলাম না। হঠাৎ মনে হলো আমি আইসিইউতে হিমিকে দেখলাম। আবার ভালো করে দেখার জন্য যেই পিছনে যাব তখনই, অভি, তুমি এখন কি করছো? তুমি তো অসুস্থ। আন্টি সামনে থেকে বলে উঠল। না মানে এমনি। আচ্ছা আন্টি, হিমি কোথায়? তুমি তাকে দেখি অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই সে তোমার সামনে আসতে চাচ্ছে না। হিমি এখন কোথায়? ও, বাইরে দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, আমি তোমার ছুটি নিয়ে আসছি। আচ্ছা। তারপর আর পিছনে না গিয়ে চলে গেলাম বাইরে। দেখলাম হিমি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে তাকিয়েছিল বলে আমাকে দেখতে পাইনি। এখনও সেই পুলিশের ড্রেস পরে আছে। আমি পেছন থেকে গিয়ে তার কাঁধে হাত দিলাম। হিমি। হিমি চমকে গিয়ে আমার দিকে তাকালো। আমি ওর চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। এই কি, তোমার চোখে পানি কেন? হিমির চোখের পানি মুছতে মুছতে বললাম। কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে আছে আর কেঁদেই যাচ্ছে। এই হিমি, কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি। তোমার কি হয়েছে সেটা বলো। আমাকে পুলিশের ড্রেসে তুমি দেখতে কেন পারো না? হিমি এখনো জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। আসলে আমি নিজেই জানি না মাঝে মাঝে আমার কি হয়। আমার বারবার মনে হচ্ছে আমি তোমাকে আগেও এই পোশাকে দেখেছি, কিন্তু কোথায় যে দেখেছি সেটাই মনে করতে পারছি না। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো আজ প্রথম পুলিশের ড্রেস পরলাম। তাহলে তুমি আমাকে আগে কি করে দেখে থাকবে? হিমি মাথা উপরে তোলে। আমি জানি না, কিচ্ছু মনে করতে পারছি না। আমি এক পা পিছনে গিয়ে বললাম, অভি, আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি কোনো কথা বলতে পারছি না।
কারণ এর কোনো উত্তর আমার জানা নেই। হয়তো হিমি ঠিকই বলছে। সিমিমা, তুই এখানে? আজ কতদিন ধরে তোকে আমরা সবাই খুঁজে চলেছি। হঠাৎ একজন মধ্যবয়স্ক লোক এসে হিমিকে সিমি বলে ডাকতে শুরু করলো। কি বলছেন এগুলো? কে সিমি? আর আপনিই বা কে? আপনারা আমাকে চিনেনি বা কেন, আর আমাকে খুঁজতেনি বা কেন? সিমিমা, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বাবা। আমাকে তুই কি করে ভুলে যেতে পারিস? দেখেন, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি সিমি না, হিমি। আমি শুধু দেখেই যাচ্ছি, কি বলবো কিছু বুঝতে পারছি না। হিরণ যখন বলেছিল তখন আমি বিশ্বাস করিনি। এখন তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না যে আমারই মেয়ে আমাকেই চিনতে পারছি না। আজব তো, এখন আবার ন্যাকা। হিমিকে আর বলতে দিলাম না। হিমি, এই কান্না ন্যাকা নয়, নিশ্চয়ই লোকটির কোনো মেয়ে হারিয়েছে, তাই তোমাকে হিমি থেকে সিমি বলছে। লোকটির প্রতি মায়া হলো, তাই বললাম। কে আপনি? পেছন থেকে আন্টি বলে উঠল, তাই লোকটিও পিছনে ফিরল। তুমি? আন্টি অবাক হয়ে বলে উঠল, রিহিতা, তুমি? লোকটিও আন্টিকে দেখে বলে উঠল, হিমি, গাড়িতে উঠ। আন্টি বলেই গাড়িতে উঠে বসলো। রিহিতা, প্লিজ একটু শোনো। রিহিতা। লোকটি গাড়ির কাছে যেতে চাইল। হিমি লোকটির পথ আটকে দাঁড়ায়। দেখেন, অভদ্রতার একটা সীমা আছে। আমার আম্মুকে নাম ধরে ডাকার সাহস আপনি কোথায় পেলেন? হিমি, বললাম না অভিকে নিয়ে চলে আসতে। আন্টি হিমিকে রাগ দেখিয়ে বলল। হিমি আর কিছু না বলে আমাকে নিয়ে গাড়িতে উঠে বসলো। লোকটিও আর কিছু বলল না। হয়তো হিমির কথায় লোকটি অনেক আঘাত পেয়েছে। হিমি গাড়ি ড্রাইভ করছিল। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এখানে হচ্ছেটা কি? হিমিকে সিমি উপাধি দেওয়া, আমাকে বারবার একই স্বপ্নে হিমু উপাধি দেওয়া, কিন্তু আসলে কে এই হিমু আর সিমি? ওদের সাথে কি আমার আর হিমির কোনো সম্পর্ক আছে? আমার না হয় স্মৃতি হারিয়েছে, কিন্তু হিমি তো ঠিক আছে। তাহলে ও কেন এসবের কিছু বুঝতে পারছে না? এসব হাজারো প্রশ্ন খুঁজতে খুঁজতে প্রায় 2 ঘন্টা পর হিমিদের বাসায় গিয়ে পৌঁছালাম। হিমির যে থানায় চাকরি হয়েছিল তার পাশে গিয়ে অজ্ঞান হয়েছিলাম বলে পাশে একটা হাসপাতালে আমাকে ভর্তি করা হয়, তাই ফিরতে 2 ঘন্টা লেগেছে। বাড়িতে আসার পরও দেখলাম আন্টির মন খারাপ। কে ওই লোকটি? আন্টিকে নাম ধরে ডাকছিল কেন লোকটি? তারা কি একে অপরকে চিনে? হিমিকেও দেখলাম চিন্তিত। হয়তো হিমিও আমার মতোই এসব ভাবছে। আমরা যে যার ঘরে চলে গেলাম। একটু পর কলিং বেলের আওয়াজ শুনলাম। কেউ এসেছে হয়তো। কে এসেছে এটা দেখার জন্য আমি আর সিমি গেলাম। গিয়ে দেখলাম আমাদের আগেই আন্টি দরজা খুলে দিয়েছে। আরে, এ তো সেই লোকটি। দাঁড়াও, আগে দেখি কি হয়। সিমি লোকটির কাছে যেতে চেয়েছিল, আমার কথায় দাঁড়িয়ে যায়। কেন এসেছো এখানে? সিমির খোঁজে। সিমি? কোথায় সিমি? দেখো রিহিতা, আমাদের মাঝে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আন্টি কোনো কথা বলছে না, শুধু নিচের দিকে তাকিয়ে আছে। তুমি যেদিন হিমি আমাকে পুরো কথাটা শুনতে না দিয়ে বলতে লাগলো, অভি, তুমি একটু ভেতরে যাবে? আমরা একটু দূরে থাকায় হিমির কথা শুধু আমি ছাড়া আর কেউ শুনতে পাইনি। কেন? প্লিজ অভি। আচ্ছা। আমি সেখান থেকে চলে এলাম। আমি ঘরে এসে মনে মনে ভাবতে লাগলাম, হিমি আমাকে কথাগুলো শুনতে দিল না কেন? হিমি এমন কিছু বুঝতে পেরেছে যা আমি বুঝতে পারিনি? যা আমি বুঝতে পারলে হিমির কোনো ক্ষতি হয়ে যেত? তাই আমি পুরোটা বুঝে ওঠার আগেই হিমি আমাকে সেখানে থেকে তাড়িয়ে দিয়েছে। এসব ভাবতে ভাবতে অনেকটা সময় পেরিয়ে গেল। কিছুক্ষণ পর হিমি আমার ঘরে এলো। দেখেই বুঝতে পারছি হিমির মন খারাপ, কিন্তু কেন এটা বুঝতে পারছি না। কি হলো হিমি, তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে একবার বলো। হিমি আমার দিকে একবার তাকালো। অভি, আমার একটা কথা রাখবে? কি বলো? কি কথা? ওই লোকটা কি এমন কথা বললো যে তোমার মন খারাপ? ওইটা লোক নয়, আমার জন্মদাতা বাবা। কি? তাহলে তোমার নাম কি বলো? হিমি নাকি সিমি? নিশ্চয়ই সিমি। আর তাই তোমার বাবা তখন তোমাকে সিমি বলে ডেকেছিল? না, আমি হিমি। আর উনি যে আমার বাবা সেটা আমি এইমাত্রই জানতে পারলাম। তাহলে তোমার বাবা তোমাকে সিমি বলে ডাকছিল কেন? কে এই সিমি? ওর ব্যাপারে তোমাকে আমি পরে সব বলবো। এখন আমার কথাটা একটু শোনো প্লিজ।
বলো। আমার খুব ভয় করছে, তোমাকে হারিয়ে ফেলার ভয়। আমি তোমাকে বিয়ে করতে চাই। হিমি একদমে কথাগুলো বলল। হিমি কি বলছো? ভেবে বলছো তো? আমার এখন আমার অতীতের কিছু মনে নেই। এ অবস্থায় তুমি আমাকে বিয়ে করার কথা বলছো কি করে? তুমি আমাকে ভালোবাসো না? দেখো। হ্যাঁ নাকি না? হ্যাঁ, কিন্তু আমি এখন বিয়ে করতে পারবো না। প্লিজ হিমি, বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি তোমাকে আজ এখনই কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করব, চলো। হিমি প্লিজ ছাড়ো, এমন করো না। কিন্তু কে শুনে কার কথা? হিমি আমাকে টানতে টানতে বাইরে নিয়েই যাচ্ছে। আমি ইচ্ছা করলেই নিজেকে ছাড়িয়ে নিতে পারি, কিন্তু হিমি তখন কি থেকে কি করে বসবে সে নিজেও জানে না। আঙ্কেল আন্টি যে কোথায় আছেন কে জানে। ওনারা থাকলে হয়তো হিমিকে একটু বোঝাতে পারতেন। এদিকে হিমি আমাকে জোর করে গাড়িতে তুলে দিল, তারপর সে নিজেও গাড়িতে উঠে বসলো। এইদিকে বিকেল হয়ে আসছে। হিমির এরকম আচরণ আমি কখনো আশা করিনি। একবার মাথা ঠান্ডা করে ভেবে দেখো প্লিজ। আমি কিচ্ছু ভাবতে পারবো না। আমরা তো একজন আরেকজনকে ভালোবাসি, তাই না? তাহলে তুমি বিয়ে করতে চাইছো না কেন? হিমি গাড়ি ড্রাইভ করছিল। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসি স্মৃতিহীন অবস্থায়। তাতে কি, তুমি এইভাবেই থাকবে সারা জীবন? উফ, তোমাকে আমি বোঝাতে পারছি না কেন। হিমি আর কিছু না বলে গাড়িটা থামিয়ে ফেললো। আমি ভাবলাম হিমি হয়তো একটু হলেও বুঝতে পেরেছে। চারদিকে তাকিয়ে আমি বোঝার চেষ্টা করছিলাম যে আমরা কোথায় আছি। চারদিকটা লক্ষ্য করে আমি অবাক হয়ে গেলাম। আরে, এটা তো সেই রেস্টুরেন্ট যেখানে সেদিন হিমি তার বান্ধবীদের রেখে গিয়েছিল। কিন্তু আজ এখানে কেন এসেছে হিমি? তুমি এখানেই থাকো, আমি 2 মিনিটের ভেতরে আসছি। আরে আরে, কোথায় যাচ্ছ? আমি এখানে একা একা থাকবো না, সন্ধে হয়ে আসছে। আমিও যাব তোমার সাথে। হিমি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গিয়ে দরজাগুলো চাবি দিয়ে আটকে দেয়। বললাম না এখানে বসে থাকতে? চুপচাপ বসে থাকো, আমি এখনই চলে আসছি। কি জেদি মেয়ে রে বাবা, এই মেয়েকে বিয়ে করব কিভাবে? হিমি সেখান থেকে চলে গেল কি করতে? রেস্টুরেন্টে ঢুকলো, আল্লাহই ভালো জানেন। অনেকক্ষণ ধরে গাড়িতে একা একা বসে আছি। সন্ধ্যা হয়ে গেছে, চারপাশটা একটু একটু দেখা যাচ্ছে। ভয় করছে প্রচুর। হঠাৎ দেখলাম রেস্টুরেন্ট থেকে হিমি বেরিয়ে আসছে। হিমিকে দেখে মনের মাঝে অনেকটা সাহস সঞ্চয় হলো। কিন্তু এ কি, হিমি তো একটা মধ্যবয়স্ক লোকের সাথে অন্যদিকে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে হিমি? আর এই লোকটাই বা কে? ইনি তো হিমির বাবা নন। হিমি, কিন্তু হিমি শোনার কোনো নামগন্ধ নেই। হিমি এদিকে শোনো। কিন্তু হিমি আমার ডাক শুনতে পাইনি। হিমি ওই লোকটার সাথে একটা গাড়িতে উঠে বসলো। আমি যে গিয়ে হিমিকে আটকাবো সেই উপায়ও নেই। এখন আমার ভয় আরও দ্বিগুণ বেড়ে গেল। হিমি আমার ডাক শুনতে পেল না কেন? গাড়ির ভিতর মাথা নিচু করে বসে আছি। রেস্টুরেন্টে মানুষের আসা যাওয়ার আছে ঠিকই, কিন্তু হিমি রেস্টুরেন্টের এক সাইডে গাড়ি পার্ক করেছে বিধায় এদিকে মানুষ তেমন আসে না। হঠাৎ দরজা খুলে আমার পাশে কেউ একজন বসলো। মনে হলো আমি তার দিকে তাকিয়ে চমকে উঠলাম। তোমার 2 মিনিট এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আই এম সরি সোনা, আসলে হয়েছে কি, ভেতরে ম্যানেজারের সাথে একটু ঝামেলা হয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। হিমিকে দেখে এখন অন্যরকম লাগছে। এখন সে স্বাভাবিক আছে। কি নিয়ে ঝামেলা হয়েছিল? আর বলো না, ম্যানেজারের বাচ্চা বলছিল যে আমি নাকি আজকে সারা বিকেল এই রেস্টুরেন্টেই ছিলাম। ও, ওই হালা ম্যানেজার মনে হয় সন্ধ্যাবেলা গাঞ্জা খাইছে। এটাই হতে পারে। আচ্ছা, ওইটা বাদ দাও। কিছুক্ষণ আগে তুমি একটা মধ্যবয়সী লোকের সাথে কোথায় গিয়েছিলে? আমি বলা মাত্রই হিমি একবার আমার দিকে তাকাইলো। এই গাঞ্জা তুমি কয় গ্লাস খাইছো? মানে? এই যে বলছো আমি কোথায় গিয়েছিলাম, ভেতরে ম্যানেজারও তো একই কথা বললো, কিন্তু আমি তো এই মাত্র রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম। ঘোড়ার ডিম দেখছো তুমি? সন্ধ্যায় কাকে না কাকে দেখছো আর ওকে আমি মনে করছো। কিন্তু চুপ করো, না হলে এখন আবার বিয়ে করতে নিয়ে যাব। হিমি গাড়ি চালাতে চালাতে হুমকি দিয়ে বলল, তার মানে আমরা এখন বিয়ে করতে যাচ্ছি না? পাগল, এই রাতের বেলায় কাজী অফিসে যাব তোমাকে বিয়ে করতে? যাক বাবা, বাঁচা গেল। জি না, বিয়ে আমি তোমাকেই করব মিস্টার রফি, কিন্তু আজ না, কালকে। তাহলে এখন করলে না কেন? হঠাৎ করে এত পরিবর্তন করার কারণটা কি জানতে পারি? বারে,
ওইখানে আমরা বিয়ে করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে না? তাহলে আমরা বাসর করব কখন? কি বাসর? তার মানে তোমার আর আমার বাসর হবে? তো বিয়ে করে কি জামাই বউ বসে বসে লুডো খেলবো? হিমি হঠাৎ করে গাড়িটাকে দাঁড় করিয়ে ফেললো। কি হলো? গাড়ি দাঁড় করালে কেন? আরে এত ভয় পাচ্ছ কেন? এখন কিছু করব না তো। তাহলে গাড়ি দাঁড় করালে কেন? সেই সকালে যে খেয়ে বের হইছিলাম, তারপরে তো আর কিছু খাওনি, তাই না? পেটে বারবার গর্জন করতেছে। আমারও। ওয়েট। হিমি পিছনের সিট থেকে কিছু একটা প্যাকেট হাতে নিল। কি এটা? ওই যে বললে না পেটে গর্জন করতেছে, এটাই পারে তোমার পেটের গর্জন কমাতে। এই খাবার তুমি কখন আনলে? আমি যখন গাড়িতে এসে বসেছিলাম তখন তুমি তো ভয়ে মাথা নিচু করেছিলে, তাই দেখতে পাও নাই। হিমি খাবারগুলো বের করে। ও হা করো। হিমি তার হাত দিয়ে আমার মুখের সামনে খাবার ধরে। আমি খেতে পারবো তো? হ্যাঁ, সেটা আমিও জানি। চুপচাপ হা করো, না হলে কিন্তু কি জোর করে খাওয়াবো। হা করো বলছি। তুই করে বলছে প্লাস জোর করে মুখে খাবার তুলে দিচ্ছে। ওকে ওকে হা করছি, অতএব হা করে নিলাম। হিমি আমাকে একটু খাইয়ে দিয়ে নিজের মন খারাপ করে বসে আছে। আমার আর বুঝতে বাকি রইল না হিমির মন খারাপের কারণ, তাই আমিও ওই খাবারের প্যাকেট থেকে খাবার নিয়ে হিমির মুখের সামনে ধরলাম। নাও এবার তুমি হা করো। লাগবে না, তুমি খেয়ে নাও। ওকে আমি খেয়ে নিচ্ছি বলেই যেই আমি নিজেই খেয়ে ফেলতে যাব তখনই হিমি আমার হাত ধরে ফেললো। তুমি নিজের হাতে একটা খাবার নিজের মুখে তুলে তোর মুখ ভেঙে ফেলবো, রাক্ষস কোথাকার। হিমি আমার হাতের খাবারগুলো নিজের মুখে নিয়ে নিল। এই তো ভালো মেয়ে। হঠাৎ আমি ঝাল অনুভব করলাম। এতক্ষণ ঝাল না লাগলেও এখন ঝালটা ক্রমশ বেড়েই চলেছে। বিশেষ দ্রষ্টব্য, হিমু আগে থেকে অতিরিক্ত ঝাল খেতে পারতো না। আমার ঝাল লেগেছে এটা হয়তো হিমি বুঝতে পেরেছে, তাই আমার দিকে পানির বোতলটা এগিয়ে দিল। কিন্তু পানি খাওয়ার পর যেন আমার ঝাল আরও দ্বিগুণ বেড়ে গেল। কি হলো, ঝাল কমেনি এখনো? আমি তো এই দিকে কথাই বলতে পারছি না। হিমিও আর কিছু না বলে ওর ঠোঁটগুলো আমার ঠোঁটে মিশিয়ে দিল। হিমির ঠোঁটের স্পর্শে যেন আমার ঝালও উদাও হয়ে যাচ্ছিল, কিন্তু সাথে সাথেই আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। আমার বারবার মনে হচ্ছিল যে এইরকমভাবে আমার ঝাল আগেও দূর করা হয়েছে। এইরকম মিষ্টি ঠোঁটের স্পর্শ আমি আগেই পেয়েছি, কিন্তু এটা কি করে সম্ভব? এসব ভাবতে ভাবতেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। মাথা ব্যথাটা ক্রমশ বেড়েই যাচ্ছে। 2 হাত দিয়ে মাথাটাকে চেপে ধরলাম, কিন্তু মাথা ব্যথা বেড়েই যাচ্ছে। অভি, এই অভি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? অভি তুমি ঠিক আছো তো? চোখ দুটি বন্ধ হয়ে এলো। চোখ খোলার পর মনে হলো আমি হাসপাতালের কোনো এক বিছানায় শুয়ে আছি। আমি এখানে কি করে এলাম সেটাই ভাবছি। হঠাৎ মনে পড়ে গেল আমার অ্যাক্সিডেন্টের কথা। নিজের আপু আমার সাথে বেইমানি করেছে। নিজের ভালোবাসার মানুষটি আমাকে ঠকিয়েছে। মোবাইলটা পানিতে ছুঁড়ে মেরেছিলাম, তারপর অ্যাক্সিডেন্ট, তারপর আমি এখানে হাসপাতালের বিছানায় পাশেই তাকিয়ে দেখলাম সিমি ম্যাম আমার মাথার কাছে বসে আছে। আপনি কেন এখানে এসেছেন? এখানে কি চাই? অভি, কি বলছো তুমি এসব? আমি থাকবো না তো কে থাকবে? আর তুমি আমাকে আপনি করে কেন বলছো? দেখেন ম্যাম, আমার এখন আপনার অভিনয় দেখার সময় নাই। কে অভি? অভি নামের কাউকে আমি চিনি না। আপনি এখন আসতে পারেন। অভি, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি কি সব ভুলে গেলে আমাদের ভালোবাসার কথা? আমি হিমি, তোমার হিমি। চিনতে পারছো না তুমি আমাকে? হিমি কান্না করে আমাকে জড়িয়ে ধরল। হিমি, অনেকক্ষণ চিন্তা করার পর আমার সব মনে পড়ে গেল। তার মানে হলো অ্যাক্সিডেন্টের পরই আমি এখানে আসিনি। মাঝখানে আমার জীবন থেকে হারিয়ে গেছে প্রায় 6-7 মাস। অভি, তুমি আমাকে চিনতে পারোনি? চিনতে পেরেছি হিমি, এখন সব মনে পড়ে গেছে আমার। আমার কথা শুনে হিমি অনেকটা খুশি হলো। প্রথমে তুমি আমাকে কাকে ভেবেছিলে? সিমিকে। কি? কিন্তু তুমি আপুকে কি করেছিনো? সে অনেক কাহিনী। আগে তুমি বলো, ওই দিন তুমি কি বলেছিলে যে সিমির ব্যাপারে পরে বলবে। এখন বলো কে সিমি, কি হয়েছে তার? তোমার বাবা তাকে কেন খুঁজছে? সিমির তো তোমার বাবার কাছে থাকার কথা, তাই না? তাহলে এখন কোথায় সে? ওইসব তোমাকে পরে বলি, হসপিটাল থেকে বেরিয়ে। না, এখনই বলো, খুব জরুরি। সিমি আপু হলো আমার 2.5 বছরের বড় বোন। ছোট একটা ভুলের কারণে সে আজ নিখোঁজ। বলেই হিমি কাঁদতে লাগলো। কি? সিমি ম্যাম নিখোঁজ? কি ভুল করেছিল যে আজ সিমি ম্যাম নিখোঁজ? তাহলে পুরোটা শুনো। অনেক বছর আগে আপুর বয়স যখন 1.5 বছর, তখন আমি ছিলাম মায়ের গর্ভে। তখন বাবা আর মায়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝির কারণে ঝগড়া লেগে যায়।
আর সেই ঝগড়ার কারণে মা বাবাকে ছেড়ে চলে আসে। সিমি আপুকে বাবা মায়ের সাথে আসতে দেয়নি, তাই আপু তাকে মায়ের কাছে, আর আমার জন্মের পর থেকে আমি মায়ের কাছ থেকেই বড় হয়েছি। এইভাবেই আমরা আলাদা হয়ে যাই। আর সিমিয়ামের ভুলের ব্যাপারটা? কয়েক মাস আগের কথা। আমি বাবার কাছ থেকে শুনেছি সিমি আপু একটা ছেলেকে খুব খুব ভালোবাসতো। ছেলেটার নাম ছিল হিমু। তারপর? আমি এখনো আমার পরিচয় দেইনি। হিমু ছিল আপুর থেকে 1 থেকে 1.5 বছরের জুনিয়র। হিমুর একটা বড় বোন আছে। আপুর বান্ধবী হিমুও আপুকে অনেক ভালোবাসতো। আপু হিমুকে ছেড়ে একা একা থাকতে পারছিল না, তাই আপু হিমুকে জানিয়েই দেয় হিমুদের বাড়িতে গিয়ে তাদের বিয়ে ঠিক করে ফেলেছিল। বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলা হয়েছিল। হিমি বলছিল আর মাঝে থেমে যাচ্ছিল। আমি কোনো কথা বলছি না, শুধু অবাক হয়ে কথাগুলো শুনছি। বিশ্বাস করো অভি, আপু ছেলেটিকে একটুও কষ্ট দিতে চায়নি। এমন হয়ে যাবে জানলে আপু কোনোদিনও ওই কাজটা করতো না। কি হয়েছিল? সিমি আপু আর ওই ছেলেটির বোন মিলে একটু মজা করতে চেয়েছিল। হিমুর বোন রাজি ছিল না, তার ভাই কষ্ট পাবে এই জন্য, কিন্তু সিমি আপু তার বোনকে রাজি করিয়েই নিয়েছিল। কেমন মজা ছিল ওইটা? হিমু জানতো না যে ওই দিন তাদের বিয়ে ছিল। আর সিমি আপু এটা স্পষ্ট জানতো যে হিমু প্রতিদিন একবার হলেও তার সাথে যাবে, আর হিমু গেলেই তার সাথে ড্রামা করবে। তারপর হিমু অনেক কষ্ট নিয়ে যখন বাড়ি ফিরবে, তখন তার বিয়ে দেখে এসে চমকে উঠবে আর এর কাছে সাহায্য করবে হিমুর হবু দুলাভাই হিরণ। কি? হিরণ হিমুর হবু দুলাভাই? আসলে হিরণ আর হিমুর বোন দুজন দুজনকে ভালোবাসতো, কিন্তু এই কথাটা কেউই জানতো না, এমনকি হিমুও না। আর হিরণের আর একটা পরিচয় আছে। হিরণ সিমি আপুর চাচাতো ভাই, আর আমি এসব কালকে জানতে পারলাম। আর তাদের মজার ব্যাপারটার কি হলো? তারা তাদের প্ল্যান মতোই মজা করছিল, আর শুধু একটা কাজ তাদের প্ল্যানের সাথে মিলেনি। হিমি আবার থেমে গেল। কি সেটা? হিমু ওই দিন আর বাড়ি ফিরেনি। শুধু ওই দিনই কেন, ওই দিনের পরে হিমু আজ পর্যন্ত বাড়ি ফিরেনি। আপু ওই দিন থেকে বধূ সাজেই তার ভালোবাসার মানুষকে খুঁজতে বেরিয়েছিল। আজ পর্যন্ত আপুরও কোনো খোঁজ খবর নেই। সিমি আপু আর হিমু ওই দিন থেকেই নিখোঁজ। তারা বেঁচে আছে কিনা সেটাও কেউ জানে না। অনেক খোঁজার পরও তাদের খুঁজে পাওয়া যায়নি। হয়তো বোন হারানোর দুঃখে কাঁদছে। আমি হিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি কি এটা বলবো যে আমি সেই পাষাণ হিমু, যে কিনা তার ভালোবাসার মানুষের একটু মজা বুঝতে পারিনি? কত ভালোবাসতো মেয়েটি আমাকে, আর আজ আমার জন্যই সিমি নিখোঁজ। কে জানে কোথায় আছে আমার সিমি। কিন্তু তুমি কি করে আপুকে জানো? আমি কোনো কথা বলতে পারছি না, মনে হচ্ছে স্তব্ধ হয়ে গিয়েছি। কি হলো বলছো না যে? সিমি আবার বলে উঠল, আমি সেই হিমু, হিমান্ত হিমু। আমার কথা শোনা মাত্রই হিমি আমার থেকে দূরে সরে গেল। তুমি সেই হিমু? মাথা নিচু করে বললাম। তাহলে তুমি এখানে কি করে? সিমির সেই মজাগুলোকে আমি বুঝতে পারিনি, তাই থানা থেকে বেরিয়ে রাস্তায় এসে আপুকে ফোন দেই। কিন্তু আমি আপুর মজাটা বুঝতে পারিনি, তাই ফোনটা ওইখানেই ফেলে দিই। আর মন খারাপ থাকার কারণে তোমার গাড়ির হর্ন শুনতে পাইনি। অতঃপর আমি আজ এখানে। বুঝতে পেরেছি, সব আমার জন্যই হয়েছে। আমি ওদিন ওখানে না থাকলে এসবের কিছুই হতো না। হিমি কান্না করেই যাচ্ছে। হিমি, তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? সব তো আমার জন্যই হয়েছে। আমি আমার ভালোবাসার উপর বিশ্বাস রাখতে পারিনি। থাক, এসব ভেবে এখন আর কি হবে? এখন তোমার কেমন লাগছে তাই বলো। হিমি চোখের পানি মুছতে মুছতে বলল, ভালো। বাবা আর মাকে খবর দিয়েছি, একটু অপেক্ষা করো, ওনারা আসবেন, তারপর আমরা চলে যাব। তারপর কিছুক্ষণ অর্ধশো অবস্থায় রইলাম, আর হিমি আমার পাশে বসে রইল। কিছুক্ষণ পর আঙ্কেল আর আন্টি আসলো। এখন কেমন আছো বাবা? জি আন্টি, ভালো। আম্মু জানো, অভির এখন সব কিছু মনে পড়ে গেছে। পাশ থেকে হিমি বলে উঠল, তাই নাকি? এটা তো খুশির সংবাদ। তা তোমার নাম কি বাবা? হিমান্ত হিমু। আমার নাম শুনে আঙ্কেল একটু চমকে উঠল। তোমার বাসা কোথায়? ঠিকানা বললাম। আমার ঠিকানা শুনে আঙ্কেল কেঁদে দিলেন। আমার সিমি কোথায় বাবা? একমাত্র তুমিই পারবে সিমিকে খুঁজে বের করতে। আঙ্কেল আমার হাতে ধরে কাঁদতে লাগলেন। জি আঙ্কেল, সিমি যেখানে থাকুক না কেন, আমি সিমিকে খুঁজে বের করবই। আমি জানি বাবা, একমাত্র তুমিই পারবে সিমিকে খুঁজে আনতে। বাবা, অভিকে এখন বাড়ি নিয়ে যাওয়া যাক। তোমরা যাও,
আমি আর তোমার আম্মু ডক্টরের সাথে দেখা করে আসছি। হুম। তারপর আমি আর হিমি বাড়ি চলে আসলাম। রাস্তায় হিমি কোনো কথা বলেনি, মনে হয় কোনো কিছু নিয়ে ভাবছে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কোথায় পাওয়া যাবে সিমিকে। অনেকক্ষণ ভাবার পর একটা কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ আগে যখন আমি রেস্টুরেন্টের সামনে গাড়িতে বসেছিলাম, তখন হিমিকে দেখেছিলাম একটা মধ্যবয়স্ক লোকের সাথে একটা গাড়িতে উঠতে। কিন্তু হিমি তো বলেছিল ওইটা হিমি ছিল না। তবে কি ওইটা সিমি ছিল? হ্যাঁ, আমি নিশ্চিত যে ওইটাই সিমি। এখন আমাকে শুয়ে থাকলে চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই রেস্টুরেন্টের সামনে যেতে হবে। তাই শুয়ে না থেকে চলে গেলাম হিমির ঘরের সামনে। হিমিকে ডাকতেই হিমি বেরিয়ে এলো। কি হলো অভি, এত রাতে ডাকছো কেন? আর তোমাকে এত নার্ভাস লাগছে কেন? হিমি আমাকে এখনও অভিনামে ডাকে। আমাদের এখনই ওই রেস্টুরেন্টের সামনে যেতে হবে। এত রাতে ওইখানে গিয়ে কি করব? ওইটা তোমাকে যেতে যেতে বলবো। আগে তুমি বলো, ওই রেস্টুরেন্টে কি রাতেও খোলা থাকে? 24 ঘন্টাই খোলা থাকে। তাহলে চলো। তারপর হিমি ঘরে গিয়ে চাবিটা নিয়ে আসলো আর আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর হিমি চাবি নিয়ে বাইরে আসলো। আমি হিমির কাছ থেকে চাবিটা নিয়ে ড্রাইভিং সিটে বসে হিমিকে সাথে বসিয়ে ড্রাইভ করতে লাগলাম। অভি, আমরা এত রাতে ওইখানে কেন যাচ্ছি? হিমিকে আমি সব বুঝিয়ে বললাম। তাহলে তাড়াতাড়ি চলো, ওই রেস্টুরেন্ট থেকে আমরা কিছু তথ্য পেতে পারি। আমরা কিছুক্ষণের মধ্যে চলে এলাম রেস্টুরেন্টের সামনে, যেখান থেকে সিমি গাড়িতে উঠেছিল। সেখানে দাঁড়িয়ে আছি হিমি আর আমি, কিন্তু আশেপাশে তেমন কাউকে দেখতে পেলাম না। হঠাৎ দারোয়ানের দিকে চোখ গেল। দারোয়ান তো এখানে সারাক্ষণই থাকে, তাহলে ওনার কাছে জিজ্ঞাসা করি। কিন্তু সমস্যা হলো এর ভেতরে প্রতিনিয়ত শত শত মানুষ আনাগোনা করে, উনি চিনবেন তো? তখনই মনে পড়ল হিমি তো সাথেই আছে। দারোয়ানের কাছে গেলাম। চাচা, আপনি তো এখানে সারাক্ষণই থাকেন, তাই না? না বাবা, আমার ডিউটি তো বিকেল 5টা থেকে। আচ্ছা চাচা, আপনি এই মেয়েটিকে চিনেন? না, তবে আজকে সন্ধ্যা এখানে প্রথম দেখলাম একটা মধ্যবয়স্ক লোকের সাথে ট্যাক্সিতে উঠেছিল। কিন্তু আমি তো দেখলাম প্রাইভেট কারে উঠতে। না বাবা, তুমি নিশ্চয় ভুল দেখেছো। বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞাসা করে দেখো। হিমিকে দেখিয়ে বলল, কারণ চাচা মনে করলো হিমি সেই মেয়ে। না থাক চাচা, ঠিক আছে। আমি হিমিকে নিয়ে সেখান থেকে চলে এলাম। হিমিকে নিয়ে গাড়িতে বসে আছি। এখান থেকে কিছুই জানতে পারলাম না, কি করব এখন কিছুই বুঝতে পারছি না। এখন কি করবে? এখান থেকে তো তেমন কিছুই জানতে পারিনি। আমি কিচ্ছু ভাবতে পারছি না, কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না অভি, কি করে খুঁজবো আপুকে? কোথায় খুঁজবো? হিমি আমার কিছু মনে করতে চাইছে, কিন্তু কেন যেন মনে করতে পারছি না। মনে করার চেষ্টা করো অভি। তুমি গতকাল পুলিশ হয়ে জয়েন করতে যাওয়ার সময় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তাই না? তারপর আমাকে কোন হাসপাতালে নিয়ে গিয়েছিলে? সেখানে আবার নিয়ে যেতে পারবে? কিন্তু সেখানে গিয়ে কি হবে? আগে চলো, তারপর গিয়ে বলছি। হিমি আমাকে নিয়ে এই রাতের বেলায় সেই হাসপাতালের উদ্দেশ্যে যেতে লাগলো। এটাই আমার কাছে থাকা সিমির সর্বশেষ ঠিকানা, কারণ ওই হাসপাতালে আমার জ্ঞান ফেরার পর আইসিইউতে আমি হিমির মতো কোনো একজনকে দেখেছিলাম। আমি নিশ্চিত আমি ভুল কিছু দেখিনি, ওইটা সিমি ছিল। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে গেল। গাড়ি থেকে নেমে আমি আর সিমি চলে গেলাম সেই আইসিইউর সামনে, কিন্তু গিয়ে কাউকে পেলাম না, একদম ফাঁকা। তাই আমি আর হিমি ডক্টরের কেবিনে ঢুকে গেলাম। হিমি এখনও জানে না আমার এখানে আসার কারণ। আমি আর হিমি ডক্টরের রুমে প্রবেশ করার পর হিমুকে দেখে দাঁড়িয়ে গেল ডক্টর, আর এমন রিয়াক্ট দেখে আমি আর হিমি রীতিমতো অবাক হলাম। ডক্টর সাহেব, আপনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? আপনি বেঁচে আছেন? এটা কি করে সম্ভব? মানে? ডাক্তারের কথা শুনে আমার বুকের বাম পাশটা মোচড় দিয়ে উঠল। উনি সিমির কথা বলছেন না তো? কি বলছেন আপনি? ও বেঁচে থাকবে না তো কি থাকবে? কিন্তু আমি তো... উনি পুরোটা না বলে একটা ফাইল খুলে দেখতে লাগলেন। এটা কি করে সম্ভব? ওনাকে তো এইমাত্র মর্গে রেখে আসা হয়েছে। না, সিমির কিছু হতে পারে না। সিমি কোথায়? আমি আর কিছু না বলে বেরিয়ে গেলাম মর্গের খোঁজে। কিছুক্ষণ খোঁজার পর
পেয়েও গেলাম। আমার পিছন পিছন হিমিও চলে এলো। দেখলাম একটা লোক একটা লাশের পাশে বসে আছে। লোকটাকে আমার চিনতে বাকি রইল না। এই সেই লোক যার সাথে আমি সিমিকে গত রাতে দেখেছিলাম। তবে কি ওইটাই সিমির লাশ? আর কিছু ভাবতে পারলাম না। দৌড়ে গেলাম লাশটার কাছে। গিয়ে লাশের মুখ দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। কোনো কথা বলতে পারছি না। আমি ভাবতেও পারিনি সিমিকে আমি এভাবে খুঁজে পাবো। আমি তো সিমিকে এভাবে চাইনি। সিমি তো আমাকে খুঁজতে এসেছিল। তাহলে সে কেন আমাকে ছেড়ে চলে গেল? কি করে হলো এসব? আমার মুখ দিয়ে তখন একটা কথাও বের হচ্ছিল না। ওইদিকে হিমি সিমির কাছে বসে কাঁদছিল। আপনারা কারা? কি করে হয়েছে এসব? আপনি আমার সাথে একটু আসুন তো। পেছন থেকে একজন ডক্টর বলে উঠল। আমি কিছু না বলে ডক্টরের পিছন পিছন তার কেবিনে গেলাম। আপনি ওনার কি হন? আমি ডাক্তারকে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বললাম। আপনার এখানে আসতে অনেক দেরি করে ফেলেছেন। এই মেয়েটি প্রায় 7 মাস ধরে এই হাসপাতালে আছে। ওইখানে ওই লাশের পাশে যে লোকটা বসে আছে উনি আসলে আমাদের এখানে ডক্টর রাশেদ। আমি চুপ করে আছি। আজ থেকে 7 মাস আগে ডক্টর রাশেদ গ্রামের বাড়ি থেকে ফেরার সময় এই মেয়েটিকে বধূ অবস্থায় অজ্ঞান পড়ে থাকতে দেখে ডক্টর রাশেদ মেয়ে হারানো এক পিতা হয়ে মেয়েটিকে ওইখান থেকে ফেলে আসতে পারেনি। উনি মেয়েটিকে এনে নিজে হাসপাতালে ভর্তি করান। মেয়েটির জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু সব পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে মেয়েটির ব্রেন ক্যান্সার রয়েছে। তাই মেয়েটিকে এখানে রেখেই চিকিৎসা করান। কিন্তু আমরা সবাই জানতাম যে মেয়েটি বাঁচবে না। তবুও ডক্টর রাশেদ হাল ছাড়েনি। বিভিন্ন জায়গায় লক্ষ্য দেখিয়েছেন। তেমনই গতকাল তিনি মেয়েটিকে নিয়ে অন্য একটা বড় হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু রাস্তায়। উনি আর কিছু বললেন না। আমি কিছু না বলে সেখান থেকে উঠে আবার মর্গে গেলাম। খুব কষ্ট হচ্ছে সিমির জন্য, যার জন্য সে বাঁচতে চেয়েছিল। মৃত্যুর আগে একটিবারের জন্য তাকে দেখতে পেল না। 1 বছর পর পুকুর পাড়ে বসে আছি। এখনও সিমিকে ভুলতে পারিনি। এখনও সিমির স্মৃতিগুলো খুব মনে পড়ে। আজ হিমির সাথে আমার বিয়ে। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাড়ির সবার জোরাজোরিতে হিমিকে বিয়ে করতে রাজি হয়েছিল। সিমির বাবা মাও এটাই চান যে হিমির সাথে আমার বিয়েটা হোক। অবশেষে বিয়েটা হয়ে গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। নিজের ঘর থাকা সত্ত্বেও ভিতরে যেতে পারছি না। আপু এসে ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে চলে গেল। হিমি বিছানা থেকে উঠে এসে পা ধরে সালাম করে আবার বিছানায় গিয়ে উঠে বসলো। আমিও গিয়ে বিছানায় বসে রইলাম। আমার মুখ থেকে কিছু শোনার আশায় এখনো কিছু বলছে না। পুরনো স্মৃতি মনে রেখে কি হবে অভি? চলো না আমরা নতুন করে জীবন শুরু করি। চুপ করে রইলাম। অভি, তুমি তো বলেছিলে আমাকে ভালোবাসো, তাহলে এখন কেন আমাকে কষ্ট দিচ্ছ? দেখো, একদিন আমিও আপুর মতো ওইভাবে হিমিকে আর কিছু বলতে না দিয়ে তার মুখ বন্ধ করে দিলাম আমার ঠোঁট দিয়ে। হারানোর কষ্ট আমি পরের বার আর পেতে চাই না। এমনকি এভাবে কাউকে হারানোর কথা ভাবতে চাই না। প্রায় 1 মিনিট পর হিমি নিজেকে ছাড়িয়ে নিল। সাথে একটা মিষ্টি হাসি দিয়ে জড়িয়ে ধরল। আই লাভ ইউ হিমু। কি? হিমু? হিমির মুখে হিমু নাম শুনে চমকে উঠলাম। এটা কি হিমি নাকি সিমির আত্মা?